মলিকুলার কোশ্চেন বেশি নাই। খ বিভাগে দেখেন মাত্র আছে 18 থেকে 20টা, এর থেকেও কম আছে, আর গ বিভাগে আরো কম। ঘুরে ফিরে একই জিনিসে আসে, হয়তো বা নাম পাল্টায় আসে বা একই জিনিসে আসে। মলিকুলার প্রশ্ন হচ্ছে দেখবেন 1 পেজে হবে। 1 পেজে মানে হচ্ছে আমরা যে নর্মাল পরীক্ষাগুলো দেই ওই পরীক্ষাগুলো কিন্তু 3 পেজে হয় কোশ্চেন। মানে প্রথম পেজে ক বিভাগ থাকে, দ্বিতীয় পেজে খ বিভাগ থাকে, নিচে গ বিভাগ, আর পরের পেজে গ বিভাগ। মলিকুলার কোশ্চেনটা দেখবেন কি প্রথম পেজে ক আর ঘ অর্ধেক হয়ে গেছে, আর লাস্ট পেজে গ বিভাগ এরকম দেওয়া। কারণ কি জানেন, মলিকুলার কোশ্চেন গুলা হচ্ছে বেশি লম্বা লম্বা না। এই কারণে বললাম মলিকুলার নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, স্পেসিফিক কিছু কোশ্চেন পড়ে গেলে হয়ে যায়। আর সবচেয়ে বেশি ফেল করে থিওরিতে। আপনারা ভয় পান মলিকুলার পরিসংখ্যান, আসলে এগুলাতে ফেল করে না। করে যারা হচ্ছে টোটালি পড়ে নাই আগে, বা এখনো সময় আছে 3 দিন গ্যাপ, এই 3 দিন গ্যাপে তো সম্ভব। যেমন আপনাদের হচ্ছে বেশ কিছু জিনিস হচ্ছে এখন যে পড়তেছেন এগুলো ভবিষ্যতে কাজে লাগবে। যাই হোক ভাইয়া, সবাই মনে হয় জয়েন করছে। আবার যেহেতু পরীক্ষার সময় কথা বলে সময় নষ্ট করা যাবে না এত বেশি। তাহলে আপনি কি- আমরা জি ভাই, শুরু করেন। শুরু আর করতে অনেকে পারি। হয়তো পরিসংখ্যান করছে সারাদিন, হয়তো আজকে থেকে মলিকুলার পড়বে আর কি। যাই হোক, আমাদের ফার্স্ট যে থিওরিটা সেটা হচ্ছে 4 গ্রাফ সূত্র। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা দুই ভাবে আসে, একটা হচ্ছে খ বিভাগে আসতে পারে, আরেকটা টিকা হিসেবে আসতে পারে, দুই ভাবে আসতে পারে। তো যেভাবে আসুক না কেন, কোশ্চেন অ্যান্সার যতটুকু ততটুকু দিব। আচ্ছা, 4 গ্রাফ সূত্রটা কি? বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক তাদের ডিএনএ মডেল নিয়ে কাজ করেছিলেন। ডিএনএ মডেল নিয়ে কাজ করেছিলেন মানে 1953 সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ এর দ্বৈত গঠন আবিষ্কার করছিল, ওইটার কথা বলছে আর কি। তো তারা তখন বিজ্ঞানী 4 গ্রাফ এই সূত্রটি তাদের প্রাথমিক পথ প্রদর্শক হিসেবে কাজ করেছিল। মানে ওয়াটসন এবং ক্রিক যখন ডিএনএ মডেল নিয়ে কাজ করেছিলেন, তখন বিজ্ঞানী 4 গ্রাফ ছিলেন, উনি তাদের এই সূত্রটা প্রাথমিক স্টেজে মানে ব্যবহার করছিল আর কি। তো এই সূত্রটি ডিএনএ অণুতে বিদ্যমান বিভিন্ন ক্ষারকের বেস। ডিএনএ ক্ষারকের বেস কয়টা আছে বলেন তো? নাইট্রোজেন ক্ষারকের বেস কিন্তু 4টা আছে। একটা হচ্ছে অ্যাডিনিন, আরেকটা হচ্ছে থাইমিন, আরেকটা হচ্ছে গুয়ানিন, আরেকটা হচ্ছে সাইটোসিন। অ্যাডিনিনের পরিপূরক কি? থাইমিন। আর গুয়ানিনের পরিপূরক কি? সাইটোসিন। ঠিক আছে? তো 4টা বেস আছে। তো তাদের মধ্যে কি করে? গাণিতিক সম্পর্ক প্রকাশ করে। এটাই হচ্ছে 4 গ্রাফ সূত্র। এখন এটার মূল বৈশিষ্ট্যগুলা কি? মূল বৈশিষ্ট্যগুলা হচ্ছে এদের মধ্যে ক্ষারকের ক্ষমতা আছে। ক্ষারকের ক্ষমতা মানে হচ্ছে ডিএনএ অণুতে যতগুলো অ্যাডিনিন থাকবে ঠিক ততগুলো থাইমিন থাকবে। আমরা কি জানি ডিএনএ অণুতে যে ইয়াটা থাকে, বেসের মধ্যে যে ক্রমটা থাকে সেটা কি? এ ডাবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি, এটাই তো থাকে। তো অ্যাডিনিনের সাথে থাইমিনের একটা কানেকশন আছে, তার মানে ডিএনএ অণুতে যতগুলো অ্যাডিনিন থাকবে ঠিক ততগুলো থাইমিন থাকবে। এর একইভাবে যতগুলো সাইটোসিন থাকবে ততগুলো গুয়ানিন থাকবে, এবং তারা পরস্পর কি সমান হবে? এটা কি মুখস্থ করতে হবে? এটা কিন্তু এমনিতেই পড়লে মাথায় ঢুকে যাচ্ছে, শেষ। তারপর অনুপাত। অনুপাত কি? গাণিতিক ভাবে প্রকাশ করলে দাঁড়ায় এ অনুপাতটি এর হচ্ছে 1, এবং জি সি অনুপাত জি অথবা জি অনুপাত সি কত? 1। শেষ। এটা কিন্তু খুব ইজি, এটা কিন্তু মুখস্থের কিছু নাই। আচ্ছা, আর এখানে পিউরিন এবং পাইরিমিডিন, এটাকে অনেক সময় পাইরিমিডিনও বলে বা পিরিমিডিনও বলে, যেটাই বলে হবে, সমস্যা নাই। তো ডিএনএ অণুতে পিউরিন ক্ষারকের মোট যোগফল এবং পিরিমিডিন ক্ষারকের যোগফল পরস্পর সমান হয়। অর্থাৎ দেখেন, এ প্লাস জি মানে অ্যাডিনিন প্লাস গুয়ানিন, ঠিক আছে এটা, এবং সাইটোসিন প্লাস থাইমিন, এদের ক্ষারকের যোগফল কি হবে? পরস্পর সমান হবে। পরস্পর সমান বলেই এখানে মাঝখানে সমান চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে। তো এটা হচ্ছে 4 গ্রাফ সূত্রের মূল বিষয়। এখন জাস্ট এটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা যে কোনো একটা প্রজাতির মধ্যে ফালাইয়া আমরা হচ্ছে এটা একটা এক্সাম্পল দিব টেবিল আকারে। একটু যদি নিচে যেতেন। আচ্ছা, বিভিন্ন ক্ষারকের অনুপাত নিচে দেওয়া হলো, যেমন জীবের ক্ষেত্রে এ অনুপাতটি এবং সি অনুপাত জি এর অনুপাত। যেমন গরুর ক্ষেত্রে কত আছে? 1.04। আর হচ্ছে সি অনুপাত জি এর অনুপাত কত? 1.00। হ্যাঁ, আরেকটু উপরে উঠেন ভাইয়া। ডাইরেক্ট ভাইয়ের উপরে উঠতে বলে নিচে চলে যায় কেন? উপরে উঠবো, উপরে। জি জি জি, উপরে উঠেন, এটা তো নিচে টেবিলটা ঢেকে গেছে। এবার ঠিক আছে ভাই। ভাইয়া উপরে উঠে নাই মনে হয় এখনো। মাসুম আপু উপরে উঠছে? না, জি ভাইয়া, উঠছে উপরে তো, তো বিভিন্ন প্রজাতিতে ডিএনএ ক্ষারকের অনুপাত আসছে এখন। হয়তো স্ক্রিন ফ্রিজ হ্যাঁ হয়ে হ্যাঁ, আসছে গেছে। আসছে, ঠিক ইমরান আছে, হ্যাঁ। ভাইয়া, টেলিগ্রামে কিন্তু এখন সমস্যা হয় বুঝছেন, স্ক্রিন হচ্ছে আপ ডাউন করলে ওটা বোঝা যায় না, অনেকের প্রবলেম হয়। ও আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, এবার আসছে, আমি আবার ঢুকছি নতুন করে। আচ্ছা, এখন আমাদের উপরে যে জিনিসটা আমরা দেখলাম অনুপাতের বিষয়টা, এটা আমরা বিভিন্ন প্রজাতির মধ্যে অ্যাপ্লাই করে মানে কত পাওয়া গেছে সেটাই আমরা টেবিল আকারে দেখাই দিব। এটা কিন্তু অবশ্যই এক্সাক্ট লিখতে হবে, কারণ এটা অনেক স্যারদের মুখস্থ আছে। এটা আবার বানায় টানায় লেখেন না, ঠিক আছে? এটা আবার কেউ বানায় লেখেন না। তো এখন হচ্ছে আহ গরুর ক্ষেত্রে কত 1.04, আর সি অনুপাত জি এর অনুপাত কত 1.00, ঠিক আছে? আর মানুষের ক্ষেত্রে কত 1.00, আবার ওইটা 1.00। এটা মনে রাখা খুবই সহজ মানুষেরটাও। আবার স্যালমন মাছের যেটা, ওটাও দেখেন সেম 1.02 1.02। এবং ইকোলাই যেটা, ওটাও দেখেন 1.09 1.09। তো দ্যাট মিনস এটাও কিন্তু মুখস্থ করার মানে বেশি প্রেশার নেই আপনাদের, জাস্ট উপরেরটা মুখস্থ করলেই হবে 1.04 1.00। তা আশা করি চার গ্রাফ সূত্রটা আপনাদের বেশি কঠিন লাগবে না, জাস্ট 2 থেকে 3 বার ভাই বা চার একটা পাঁচ কথা, বার পড়লে হবে। জি জি ভাইয়া। ভাই ই কলিডা 1.09 1.09 হবে নাকি 1.09 আর 1.99 হবে? আপনাদের বইয়ে 1.99 দেওয়া, কিন্তু 1.99 দিলে অনুপাত প্রায় 2 হয়ে যায়, 1.99 হবে না। এখন ওখানে স্টার দেওয়া আছে, দেখেন গুগলে সার্চ করে এইটা পাওয়া গেছে। আচ্ছা, আপনারা আমি ওয়ান একটা পয়েন্ট কথা বলি, জি জি। যাদের ক্লাস দেখতে সমস্যা হচ্ছে তারা কেটে দিয়ে আবার ঢুকেন, তাইলে ঠিক হয়ে যাবে। ভাই আরেকটা কথা আমি মানে আজকে কি ওই মানে ফুল জি কোর্সই জি। করা যাবে নাকি যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটু আলোচনা করা হবে? হ্যাঁ, কোনগুলো অ্যাড করছেন আপনি? শর্ট সাজেশন গুলো আপনার আর আমার হ্যাঁ, মিলিয়ে আচ্ছা যেগুলো তাহলে ঠিক হয়েছে আছে, ঠিক আছে। সেগুলো। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, পরের প্রশ্নে চলে যাই আমরা। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সরল প্রোটিনের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন অফ সিম্পল প্রোটিনস। তো এই একটু ইংলিশটাও আমরা মাথায় রাখবেন, গত পরীক্ষাতে একটু সমস্যা হয়েছে অনেকের, যে ইংলিশটা আর বাংলাটা মানে ডিটেক্ট করতে না পারার কারণে অনেক কোশ্চেনের অ্যান্সারই বুঝে নাই। তো যাই হোক, সরল প্রোটিন, প্রোটিন কি? প্রোটিন হচ্ছে একটা আপনার হচ্ছে ধরেন সরল যৌগ, মানে প্রোটিন কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিডের মনোমার দ্বারা গঠিত। এবং অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় আর কি, ওইটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর যাদের হাইড্রোলাইসিস মানে আদ্র বিশ্লেষণ করলে কেবল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, ওই যে এই জিনিসটাই বললাম, যে অ্যামাইনো অ্যাসিডকে আদ্র বিশ্লেষণ না, প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, তো ঘুরে ফিরে এটাই। তো তাদের সরল প্রোটিন বলা হয়। দ্রাব্যতার উপর ভিত্তি করে এদেরকে 6 ভাগে ভাগ করা যায়। কয় ভাবে ভাগ করা যায়? 6 ভাবে। একটা হচ্ছে অ্যালবুমিনস। অ্যালবুমিনস এর বৈশিষ্ট্য কি? এই প্রোটিনগুলো পানি এবং পাতলা দ্রবণে সহজেই দ্রবণীয়, ঠিক আছে? আর উদাহরণ যদি বলি, বার্লির বিটা অ্যামাইলোজ, অথবা লিগিউমের লিগুমোলিন, এবং শৈবালের লিউকোসিন, এবং ডিমের সাদা অংশের অবালবুমিন। এখন কথা হচ্ছে, এতগুলা যদি মনে না থাকে তাহলে কয়েকটা 2টা বা 3টা পড়ে নিয়েন। যেমন শেষে একটা আছে ডিমের সাদা অংশের অবালবুমিন, এটা নিতে পারেন। প্রথমটা নিতে পারেন বার্লির বিটা অ্যামাইলোজ, আর শৈবালেরটা নিতে পারেন শৈবালের লিউকোসিন। হ্যাঁ, যদি মনে না থাকে আর কি। আর মনে থাকলে তো সবগুলো আলহামদুলিল্লাহ। আর নিচে যে উদাহরণগুলো পরীক্ষার হলে, এই উদাহরণগুলো একটু চেষ্টা করেন নীল কলম দিয়ে লেখার জন্য, তাইলে ভালো হয় আর কি, আমি যেটা করি আর কি। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে গ্লোবিউলিনস। গ্লোবিউলিনস এর বৈশিষ্ট্য কি? এরা প্রাণীতে অদ্রবণীয় বা দ্রবণীয় হলেও এটা সামান্য পরিমাণে, আর এরা পাতলা লবণাক্ত দ্রবণীয়। উপরেরটার সাথে নিচেরটা একটু কম্পেয়ার করেন তো। উপরের এটা কি? পানিতে দ্রবণীয় এবং পাতলা লবণ, পানিতেও দ্রবণীয়। কিন্তু 2 নাম্বারটার ক্ষেত্রে খেয়াল করেন, এটা পানিতে দ্রবণীয় হতে পারে, নাও হতে পারে, আর নিচেরটা দ্রবণীয় না। তার মানে আপনার যখন পড়বেন উপরেরটার সাথে নিচেরটা একটু কম্পেয়ার দিয়ে পড়েন, তাহলে ইজিলি মনে থাকবে। উপরেরটা হচ্ছে দ্রবণীয়, নিচেরটা হচ্ছে দ্রবণীয় না, পাতলা লবণও না, কোথাও না। উদাহরণ হিসেবে কোথায়? মটরের লিগুমিন, অথবা আলুর টিউবেরিন, অথবা সয়াবিনের গ্লাইসিনিন। এখন কথা হচ্ছে, এখানে সবগুলাই সহজ আছে, একটু দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, গুটেনিনস। গুটেনিনস হচ্ছে এগুলা পানি এবং লবণ পানিতেও অদ্রবণীয়। ওই উপরেরটাও যেমন অদ্রবণীয়, নিচেরটাও অদ্রবণীয় এবং অম্লীয় বা ক্ষারীয় দ্রবণে দ্রবণীয়। এখন অম্লীয় দ্রবণে কত? 0.1% হারে দ্রবণীয়, ঠিক আছে? তো প্রথমটা আমরা কি পড়ছি? প্রথমটা হচ্ছে দ্রবণীয়। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে হইতে পারে দ্রবণীয়, আবার দ্রবণীয় না। আর 3 নাম্বারটা অদ্রবণীয়। এভাবে একটু কম্পেয়ার করে পড়বেন, তাহলে তিনটাই আপনার মনে থাকবে। পরীক্ষার হলে অদ্রবণীয় দ্রবণীয় এই জিনিসটা হয়তো বা গুলাই ফেলতে পারেন। আচ্ছা, উদাহরণ যদি বলি, উদাহরণ হচ্ছে ভুট্টা ও গমের গুটেলিন।
অথবা চালের অরাইজিনিন, ঠিক আছে? এগুলা হচ্ছে মুখস্থ করতে হবে, এগুলা মুখস্থ ছাড়া কোনো ওয়েই নাই, ঠিক আছে? এগুলা কমন জিনিস, উদাহরণ মুখস্থ করতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে প্রোলামিনস। প্রোলামিনস এটা হচ্ছে পানি বা লবণাক্ত প্রাণীতে অদ্রবণীয়। খেয়াল করে দেখেন, উপরেরটা অদ্রবণীয়, লবণাক্ততে এটাও অদ্রবণীয়, এবং এটার মধ্যে একটা এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে 70 থেকে 80% অ্যালকোহলে কি হয়, এটা দ্রবীভূত হয়, ঠিক আছে? তো এভাবে এরপরে এই 4টা পড়লেন না একসাথে, 4টা পড়ার পরে আবার উপরে উঠবেন, উপরে উঠে আবার রিভিশন করবেন, তাহলে মনে থাকবে ভালো, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে হিস্টোনস, ঠিক আছে? হিস্টোন কিন্তু একটা জনপ্রিয় প্রোটিন, ঠিক আছে? হিস্টোন নন হিস্টোন প্রোটিন, যেটা হচ্ছে কি প্রকৃত কোষের ইয়াতে পাওয়া যায়, জিন প্রকাশ নিয়ন্ত্রণের ওইখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, হিস্টোনস এগুলো ক্ষুদ্রাকার প্রোটিন, যা পানিতে অদ্রবণীয় বা এবং তাপে জমাট বাঁধে না। এরা কি ক্ষুদ্রাকার প্রোটিন, এবং এতে কি থাকে, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। স্পেশালি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি থাকে, আর্জিনিন, লাইসিন বেশি থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। হিস্টোন প্রোটিন কিন্তু ভুলেও বাদ দিবেন না, এটা কিন্তু আসবে। উদাহরণ যদি বলি, ক্রোমোজোমে অবস্থিত H1, মানে হিস্টোন H1, H2, H3, ঠিক আছে? হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন, এই দুইটা প্রোটিন মিলে কিন্তু জটিল ক্রোমোজোম গঠন করে প্রকৃত কোষে, ঠিক আছে? আপনারা এগুলা এখন না পেলেও মাস্টার্সে পাবেন আর কি। আচ্ছা ভাই, আমরা যদি আরেকটু নিচে যাই। আচ্ছা, এরপরে হচ্ছে আহ ভাই এনে প্রোটামিন। একটু কষ্ট ছিল আমার। জি জি। ভাই এই সরল প্রোটিন এর আগে ভাই যন্ত্র মনে হয় পড়াশোনা করে 7টা পড়ানো হয়, তাহলে একটা স্ক্লেরো প্রোটিন, এটা কি তাহলে বাদ দিব? ভাই আবার বলেন, আমি বুঝি নাই। মানে এখানে ভাই আপনি 6টা প্রকারের কথা বললেন না, মানে হিস্টোন, প্রোটামিন, তারপরে আরেকটা মনে হয় এতে ভাইয়ের ওই যে তারেক ভাই যখন স্ক্লেরো প্রোটিন নামে আরেকটা প্রোটিনের সম্পর্কে মনে আলোচনা করছিল, স্ক্লেরো প্রোটিন আর এর কোলাজেন ভাই এতে এগুলো পাওয়া যায়, ওটা কি বাদ দিব কি? হ্যাঁ, এখানে 6টা যেটা আছে, এই 6টা বললেও হবে, কোনো অসুবিধা নাই। আপনি ওইটা বাদ দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এ- আর ভাই এটা নেওয়া এটা নেওয়া হচ্ছে বায়োকেমিস্ট্রি বই থেকে, আর ওইটা ছিল মলিকুলার বায়োলজি বই থেকে সম্ভবত আগেরটা। আর ভাই আর এইটা সহজ আছে, বায়োকেমিস্ট্রি বই একটা। এটা হচ্ছে সহজ করে দেওয়া আর কি, যেহেতু আপনাদের পরীক্ষার সময় কম। তবে এটাও একটু কারেক্ট, যেহেতু বায়োকেমিস্ট্রি বইয়ে আছে। ইভেন বায়োকেমিস্ট্রি বইয়ের থেকে যেমন আমার কথাই বলি আমি, আমাদের ইয়াতে ওই যে আপনাদের মেডিসিনাল প্ল্যান্টস নামের সাবজেক্টের মধ্যে একটা টপিক ছিল টার্পিনয়েডস এর শ্রেণীবিন্যাস করো। ওইটা আমি বায়োকেমিস্ট্রি বই থেকেই পড়ে গেছি, পড়ে আমি পরীক্ষায় দিছি, সমস্যা নাই, একই ঘুরে ফিরে টপিক। আর ভাই আচ্ছা। এই যে নামগুলা কি মানে লাস্টে এস কি যুক্ত করতে হবে, যেমন অ্যালবুমিন, গ্লোবোনিন, হ্যাঁ হ্যাঁ, app যুক্ত প্রোটিনিন, করতে হবে। নাকি যুক্ত না করলেও হবে কি? না না, যুক্ত করবেন, যুক্ত করা আছে সব জায়গায়, অবশ্যই যুক্ত করতে ঠিক হবে। আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে প্রোটামিনস। হ্যাঁ, প্রোটামিনস এগুলো হচ্ছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ এবং পানিতে দ্রবণীয়। খেয়াল করে দেখেন, আপনি প্রথমটা পানিতে দ্রবণীয় পাইছিলেন আর লাস্টেরটা পাইছেন, বাকিগুলা কিন্তু মাঝখান দিয়ে দ্রবণীয় না, ঠিক আছে? তো এইভাবে মনে রাখতে পারেন। এবং এতে টাইরোসিন এবং ট্রিপটোফ্যান থাকে না। কি থাকে না? টাইরোসিন এবং ট্রিপটোফ্যান থাকে না। উদাহরণ, মাছের শুক্রাণুতে এই ধরনের প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে? তো ভাই পরের প্রশ্নে চলে যান। আচ্ছা, এরপরে এই প্রশ্নটা ভয়াবহ গুরুত্বপূর্ণ মনে হয়, পরীক্ষার হলে দেখবেন এটা আইসেই পড়ছে গ বিভাগের মধ্যে, মানে প্রশ্ন খুললেই দেখবেন যে 11 নাম্বার প্রশ্নে এটা দিয়ে রাখছে। আচ্ছা, ডিএনএ কে কৌলিক পদার্থ বলা হয় কেন? প্রমাণ করো যে ডিএনএ কৌলিক পদার্থ, ঠিক আছে? ডিএনএ কে কৌলিক পদার্থ বা বংশগতীয় উপাদান বলা হয় কারণ এটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের মূল ভিত্তি, মানে জীবের যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে বহন করে আর কি। এর প্রধান কারণগুলো হলো, এটি হয়তো বংশগতির সকল তথ্য ধারণ করে, ঠিক আছে? ভাইয়া তারপরে একটা কোষ কথা বলতাম। জি। ভাইয়া সরল প্রোটিনের শ্রেণীবিন্যাস তো মেন বইয়ে 7টা দেয়া, তাহলে আমরা কি 7টা দিয়ে দিব নাকি 6টাই দিব? একটু কনফিউজড লাগতেছে। ভাইয়া কয়টা দিবে ওরা? এখন ভাইয়া মেন আপনাদের বইয়ে বলছে মলিকুলার তো 7 ভাগে ভাগ করা হয়েছে, মলিকিউলার বইতেই। মলিকুলার বায়োলজিতে জীবনটা হয়তো চিনতে পারবো। সাতটা এখন একটা অ্যাড করতে পারেন, আর 6টা দিলেও তেমন একটা সমস্যা নেই। এটা হচ্ছে তবে বায়োকেমিস্ট্রি বইয়ে 6টা দেয়া। তবে 6টাই পড়ে আসছিলাম আমি, যদি অবশ্য 7টা দিলেও কোনো সমস্যা নাই, প্রধানত 6টি, ঠিক আছে? স্ক্লেরোপ্রোটিন এখানে ভাই অ্যাড করে দিছে, তো এর জন্য জিজ্ঞেস করলাম যে কয়টা দিব। জি জি, বুঝতে পারছি। না, মূলত হচ্ছে আপনার 6টাই, কিন্তু আরো একটা আছে,
তো এমনিতে ইন জেনারেলি ধরেন যত জায়গায় আছে ওই জায়গায় 6টা করে দেওয়া, মলিকুলার শুধু স্পেশালি একটা বাড়ায় দেওয়া আর কি। আচ্ছা যাই হোক, এরপর আমরা আসি ভাইয়া এটাকে। এই পিডিএফটা কি আপনারা টেলিগ্রামে গ্রুপে পোস্ট করবেন? হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষের সাথে সাথেই। ও আচ্ছা, ঠিক আছে। এবং এখানে খুব সহজ করেই দেওয়া এগুলা, আপনারা আশা করি খুব এখন সুন্দরভাবে। কথা আছে, এদিক ওদিক দিয়েন না, এটা তৈরি হ্যাঁ। করতে কিন্তু অনেক কষ্ট হয়। আর না না, ভাইয়া এদিক একটা ওদিক করে শোনো, কোয়েশ্চেন আমরা বুঝি এক্সপ্লেন আপনার করে একটা একটু কষ্ট করে করতে সময় দিয়েন, কারণ কোয়েশ্চেনের মধ্যে ইন্টারাপ্ট করলে তো আপনারা এলোমেলো হয়ে যাবেন এক্সপ্লেনেশন দিতে। সো ভালোভাবে বলা কমপ্লিট হইলে এরপর কোয়েশ্চেন করার সুযোগ দিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ডিএনএ কে কৌলিক পদার্থ বলার কারণ হচ্ছে এরা বংশগতির সকল তথ্য ধারণ করে বা বহন করে। আচ্ছা, কোষ বিভাজনের মাধ্যমে একটি প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে অবিকল কি স্থানান্তরিত হয় আর কি, যেভাবে আছে সেভাবে স্থানান্তরিত হয়। আচ্ছা, এটি কি করে? জীবের গঠন, বৃদ্ধি এবং বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। দেখেন এগুলো কিন্তু খুবই সহজ, বইয়ে আরো কঠিন করে দেওয়া, অনেক কঠিন ওয়ার্ড দিয়ে লেখা। তারপর হচ্ছে ডিএনএ রাসায়নিক পরিবর্তন বা মিউটেশনের মাধ্যমে জীবের নতুন বৈশিষ্ট্য উদ্ভব ঘটে। মিউটেশন মানে কি? মিউটেশন হচ্ছে বংশ থেকে বংশানুক্রমে যে স্থানান্তর হয় আর কি, মানে বৈশিষ্ট্যের, বা তাকে মিউটেশন বা পরিব্যক্তি বলা হয় আর কি। আপনাদের একটা প্রশ্ন আছে গ বিভাগে মিউটেশনের শ্রেণীবিন্যাস, এটা অনেক গুরুত্বপূর্ণ, 22 সালে আসছে, এটা আসতে পারে। আচ্ছা, ডিএনএ কে কৌলিক পদার্থ তার প্রমাণ কে করেছেন? বিজ্ঞানী এভেরি ও তার সঙ্গীদের। বিজ্ঞানী ওটি এভেরি, সিএম ম্যাকলিওড এবং এম এমসি কার্টি 1944 সালে ব্যাকটেরিয়ার স্থানান্তর বা ট্রান্সফরমেশন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে ডিএনএ কৌলিক বস্তু। আপনার সেন্ট্রাল ডগমা পড়ছেন না? সেন্ট্রাল ডগমার মধ্যে দেখবেন অনেকগুলো বিজ্ঞানীর অবদান দেওয়া আছে শুরুর দিকে, ফার্স্টে হচ্ছে ওনারটা দেওয়া আছে, তো এই আপনাদের আশা করি ওইখানে পড়া আছে এটা। আচ্ছা, এই পরীক্ষার মূল ভিত্তি কি? পরীক্ষার মূল ভিত্তি হচ্ছে তারা ডিপ্লোকক্কাস পি নিউমোনিয়া নামক ব্যাকটেরিয়ার দুটি স্ট্রেন ব্যবহার করেন। দুটি স্ট্রেন মানে কি? যদি ভাইয়া একটু নিচে যদি যাইতেন ওই চিত্রটার মধ্যে, আহ, তারা হচ্ছে দুটি স্ট্রেন ইউজ করেন। এই যে দেখেন এখানে স্ট্রেন দেওয়া আছে অনেকগুলো, ঠিক আছে। একটা আপনার হচ্ছে প্রথমটা হচ্ছে S III এর প্রোটিনের স্ট্রেন, তারপর হচ্ছে একটা হচ্ছে নন ক্যাপসুলেটেড RI ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ক্যাপসুলেটেড S III ব্যাকটেরিয়া। তো দুইটা স্ট্রেন তারা ইউজ করছেন। ব্যাখ্যায় চলে যান। আচ্ছা, তো এখানে যে দুইটা স্ট্রেন, সেই দুইটা স্ট্রেন কি? একটা হচ্ছে S III স্ট্রেন, এটি কি? এটি হচ্ছে ক্যাপসুল যুক্ত, মানে এটার মধ্যে ক্যাপসুল আছে এবং এটা কি করে? ইঁদুরের রোগ সৃষ্টি করতে কি সক্ষম। আর আরেকটা হচ্ছে কি? ক্যাপসুল বিহীন এবং এটা রোগ সৃষ্টি করতে পারে না, অক্ষম। এটা কিন্তু খুব সহজ, একদম ইজি, 2 মিনিটে মুখস্থ করতে পারবেন। আচ্ছা, পরীক্ষার পদ্ধতি, তারা প্রথমে এস কোশ্চেনটা তো আরেকটা পদ্ধতি আছে, ওটা দিলেও হবে কি? হচ্ছে ইঁদুর দিয়া যেটা আছে একটা। বুঝছি, ওই যে ব্যতিক্রমের মধ্যে যে ইঁদুর আঁকা, ইঁদুর, ওই যে ইঁদুর দিয়ে যে পরীক্ষাটা করছে অনেকগুলো, ভাইয়া ওইটা বুঝছি বুঝছি, হবে, সমস্যা নাই, এটা দিলেও হবে, বইয়ের মধ্যে দেওয়া আর কি, সুন্দর আর কি গুছানো, এই কারণে দেওয়া আর কি। অনেকে ব্যতিক্রমের পরীক্ষার হলে কিন্তু রাখতে পারে না। এর যে সাথে ছিল দুটা দুইটাই দেওয়া আছে, তো ওই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। হ্যাঁ হবে হবে, কিন্তু অনেকে পরীক্ষার হলে ইঁদুর রাখতে পারে না, এই কারণে সমস্যা আর কি, বুঝছেন। ওই ভাইয়া যখন ক্লাস নিত তখন ভাইয়াকে নাকি 2 থেকে 3 জন বলছিল যে ভাইয়া ইঁদুর আঁকতে পারি না, কি করবো? তো ভাইয়া বলছে এটার আরেকটা পদ্ধতি আছে। আচ্ছা, ওইটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো এখানে ভাই দুটো ইসলাম নায়কে ক্লাসটা যদি লিখে দেওয়া হয় তাহলে হবে না? বুঝি না, আরেকবার বলেন। ওই ক্লাসটা ইঁদুর কি রেকর্ড নায়কে থাকবে? ইঁদুর যদি লিখে জি দেওয়া জি, হয় তাহলে হবে নাকি? ঠিক আছে ইসলাম। ভাইয়া দুজন একসাথে বলছেন তো, আরেকজন একটা শুনি না, আবার বলেন। ভাই বললাম যে ইঁদুর নায়কে ইঁদুর যদি লিখে দেওয়া হয়, ইঁদুরের না যে না, ইঁদুর প্রফেশনাল। রাখতে হবে আপনার, ওইটা দিতে হবে না, ব্যাকটেরিয়া যুক্ত উপাদান ইঁদুর রাখতে হবে। ইঁদুরই তো বৈচিত্র্য, এই কোশ্চেন না দিলে তো কেমনি কি? এখন না, যিনি পরীক্ষক সে তো আর মানবে না, আমরা হয়তো দিতে পারি। আচ্ছা যাই হোক, দুইটা স্ট্রিং আমরা ইউজ করলাম, একটা রোগ সৃষ্টি করে আরেকটা রোগ সৃষ্টি করতে পারে না, ঠিক আছে। একটা ক্যাপসুলযুক্ত, এটা ক্যাপসুলযুক্ত, ওকে। শিক্ষার পদ্ধতি, তারা প্রথম হচ্ছে S III যে স্ট্রেন আছে সেটা থেকে বিশুদ্ধ ডিএনএ নিছে এবং এখান থেকে প্রোটিন এবং শর্করা আলাদা করছে। কি করছে? প্রোটিন শর্করা আলাদা করছে, করে 3টি পৃথক পরীক্ষা চালাইছেন। 3টি পৃথক পরীক্ষার মধ্যে পরীক্ষা এক কি? পরীক্ষা এক হচ্ছে আর 2 স্ট্রেনের কালচারে
এর মানে এস ত্রিপুরায়ের প্রোটিন যোগ করছে। প্রথম কি করছে, আর দুই যে chain আছে ওইটার মধ্যে তিনের যোগ আলাদা করে কি করছে, আলাদা করে তিনটা একসাথে যোগ করছে। এটাই নিচে লিখছে যে প্রথমে প্রোটিন যোগ করছে, তারপরে শর্করা যোগ করছে, তারপর হচ্ছে বিশুদ্ধ ডিএনএ যোগ করছে। ঠিক আছে, উপরে যেটা লিখছেন ঘুরে ফিরে এটাই সিরিয়ালে লিখে দিবেন, যে প্রথমে হচ্ছে প্রোটিন যোগ করলাম, শর্করা যোগ করলাম, তারপর ডিএনএ করলাম, শেষ। আমরা যোগ করার পরে পর্যবেক্ষণ করে পাইলাম ফলাফলে যে প্রথম ও দ্বিতীয় পরীক্ষায় দেখা গেল কোনো আদি ব্যাকটেরিয়া রূপান্তর হয়নি। প্রথম পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় পদ্ধতি উপরে আমরা কয়টা পর্যবেক্ষণ করছি, তিনটা না, তিনটার মধ্যে প্রথম দুইটা পরীক্ষার ফলাফলে দেখা গেল যে কোনো ব্যাকটেরিয়া রূপান্তর হয়নি। ওকে, এবার 3 নাম্বার পরীক্ষার মধ্যে দেখা গেল কি কিছু সংখ্যক R2 ব্যাকটেরিয়া ক্যাপসুল যুক্ত S3 স্ট্রেইনে রূপান্তরিত হয়েছে। মানে প্রথম এবং দ্বিতীয় পরীক্ষায় না হলেও তৃতীয় পরীক্ষায় দেখা গেল যে R2 ব্যাকটেরিয়া থেকে ক্যাপসুল যুক্ত S3 স্ট্রেইন কি রূপান্তর হয়েছে। ঠিক আছে, তো এগুলা কি বেশি কঠিন না কিন্তু। আমরা যদি নিচে যাই আর একটু, হ্যাঁ আর কি নিচে, হ্যাঁ আচ্ছা। এরপর সিদ্ধান্ত, আমরা যে এতক্ষণ পরীক্ষা করলাম এটা একটা সিদ্ধান্ত দিতে হবে। এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে প্রোটিন কি, প্রোটিন বা শর্করা নয় বরং ডিএনএ ক্যাপসুল তৈরির তথ্য বহন করে। কেন এটা কেন বললো, কারণ উপর আমরা কি নিলাম, দুইটা স্ট্রেন নিছিলাম, একটা হচ্ছে কি ক্যাপসুল যুক্ত আর এটা কি ক্যাপসুল বিহীন। তো যেটা ক্যাপসুল যুক্ত ওইটাই কি কাজ করছে, যার ফলে কি ডিএনএ ক্যাপসুল তৈরির তথ্য বহন করে এবং এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যক্তির বৈশিষ্ট্য তথ্য স্থানান্তর করে। সুতরাং ডিএনএ কে কি বলা যায়, মৌলিক পদার্থ জিন বলা যায়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। আর চিত্রটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, চিত্রটা বুঝতে সময় নষ্ট করলাম না, বাস, আমরা ভালো পরবর্তী তো, প্রশ্নে চলে যাই। ভালো লাগে না? আচ্ছা ভাই একটু চিত্রটা বুঝাই দিই আমি। আচ্ছা, আপনি বলে দেন ভাইয়া। জি জি ভাইয়া বলেন আপনি। এখানে কাহিনী হচ্ছে এই যে নন ক্যাপসুলেটেড যে ডিএনএটা মানে ব্যাকটেরিয়াটা, সেটা তিনটে আবাদ মাধ্যমে কালচার করা হবে। এই একটা এবং এই একটা, তিনটের মধ্যে আমরা কালচার করলাম। কালচার করে এখন যে ক্যাপসুলেটেড যে ব্যাকটেরিয়াটা, সেটা আমরা কি করব, পৃথক করব। ব্যাকটেরিয়া গঠন হয় কি দিয়ে, প্রোটিন, ডিএনএ এবং শর্করা দিয়ে। এই তিনটে জিনিসই আমরা পৃথক করে ফেলবো। এখন পৃথক করে কি করবো, এই যে নন ক্যাপসুলেটেড যেখানে আবাদ করেছিলাম সেটার একটার মধ্যে দিব প্রোটিন, একটার মধ্যে দিব ডিএনএ এবং একটার মধ্যে দিব শর্করা। এখন যেটাই প্রোটিন দেওয়া হয়েছিল সেখানে দেখা গেল যে কোনো প্রোটিন, কোনো মানে ক্যাপসুলেটেড S3 স্ট্রেনের ব্যাকটেরিয়া তৈরি হয়নি। এরপরে যেখানে ডিএনএ দেওয়া হলো সেখানে দেখা গেল যে কিছু ব্যাকটেরিয়া S3 স্ট্রেন স্টেন তৈরি করেছে এবং ইঁদুরের শরীরে প্রবেশ করালে ইঁদুর মারা যায়। আবার যেখানে শর্করা দেয়া হয়েছিল সেখানে দেখা গেল যে কোনো S3 স্ট্রেনের ব্যাকটেরিয়া তৈরি হয়নি। সুতরাং প্রোটিন কিংবা শর্করা কোনোভাবেই বংশগতির উপাদান নয়, শুধুমাত্র ডিএনএ বংশগতির উপাদান। ভাই এটার আরেকটা পরীক্ষা ছিল না, ওই যে এডি হার্শি, আর আরেকটা হচ্ছে এই যে চেস এর একটা পরীক্ষা যে ট্রান্সডাকশনের, ওইটা দিলেও তো হবে। হ্যাঁ, ওটা দিলেও হবে, যেটা দেন। আচ্ছা এটা আমার কাছে সহজ লাগে, এটা আমি এটা দিই আর কি। আচ্ছা ঠিক আছে যেটা ভাই। সহজ হবে ওইটাই দেন, বাট দিয়ে রাখলাম আর কি আমরা, আপনাদের আচ্ছা যেটা সুবিধা হবে। এবং এটা দিলেও হবে, অনেকের যাদের ইঁদুর রাখতে সমস্যা হয় আর এই টেস্ট টিউবের মতো আইকা সুন্দর করে দিয়ে দিবেন, একটু আরো সুন্দর। আচ্ছা ভাই, পরের প্রশ্ন চলে যান। আচ্ছা, ডিএনএ এর ভৌত গঠন, এটা 100% আসবে এবং এটা পরীক্ষার হলে দেখবেন যে এটা আছে। এবং আমরা যে বললাম 100% আসবে, পরীক্ষার হলে মনে পড়বে আমাদের কথা। 1000% শিওর এটা আসবে। গতবার আরএনএ গঠন আসছিল, তো এবার আসবে ডিএনএ। আচ্ছা, ডিএনএ ভৌত গঠন, যেটাকে ডাবল বলা হয়, অথবা এটার আরেকটা নাম আছে, দেখেন পরীক্ষার হলে এটার নাম চেঞ্জ করে দিতে পারে। সেটা কি,
ওয়াটসন ক্রিক মডেল, এটাও দিতে পারে, বলা যায় না। সুতরাং সবগুলো অথবা পড়ে যায়, যে ডিএনএ এর মতো গঠন, ডাবল হেলিক্স মডেল অথবা ওয়াটসন ক্রিক মডেল, যেটা দিলে হবে, ঠিক আছে। অথবা এটাও হতে পারে ডিএনএ দ্বিতন্ত্রী কাঠামো বর্ণনা করো। যেভাবেই দেখ, ঘুরে ফিরে একই প্রশ্ন। আচ্ছা, 1953 সালে বিজ্ঞানী জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ডিএনএর ভৌত গঠনের যে মডেল উপস্থাপন করেন, তাকে ডাবল হেলিক্স বা দ্বিসূত্রক সর্পিল সিঁড়ি নামে পরিচিত। এটাকে ডাবল হেলিক্স বা দ্বিসূত্রক সর্পিল সিঁড়ি নামে বলা হয় কেন, এটা আমরা নিচে চিত্রে গেলে তখন বলবো। আচ্ছা, এই মডেলটি মূলত বিজ্ঞানী মরিস উইলকিন্স ও রোজার হিল্ড ফ্রাঙ্কলিনের এক্স রে ডিফারেন্সিয়েশন তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। তো তারা হচ্ছে 1962 সালে ডিএনএ যে ডাবল বন্ড কাঠামো, এটার জন্য তারা কি নোবেল পুরস্কার পান। আচ্ছা, এখানে কি আছে? এখানে আছে দ্বিসূত্রক কাঠামো। ডিএনএ অণু দুটি পলিনিউক্লিওটাইড সূত্র দ্বারা গঠিত। সূত্র দুটি একে অপরকে, মানে এখানে কাহিনীটা হচ্ছে দ্বিসূত্রক কাঠামো, মানে এটা আমি যদি আরেকটু সহজ করে বলি, ডিএনএ অণু হচ্ছে দ্বিসূত্রক, অর্থাৎ এটার যে বিন্যাস, এটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ সিঁড়ির ন্যায়, যেটাকে ডাবল হেলিক্স বলে। বুঝতে পারছেন? মানে এটার বিন্যাস কি, ডান দিক থেকে বাম দিকে, এবং এটাকে সিঁড়ির ন্যায় বলে, এবং এটা হচ্ছে ডাবল হেলিক্স। ওকে, এরপর হচ্ছে প্রতিমুখী বিন্যাস, মানে ডিএনএ অণু পরস্পর বিপরীতমুখী, মানে একটা হচ্ছে 5'3' কার্বনমুখী, আরেকটা হচ্ছে আপনার 3'5' কার্বনমুখী আর কি, বুঝছেন? মানে একটা আরেকটা বিপরীত। আচ্ছা, এরপর হচ্ছে সুগার ফসফেট মেরুদণ্ড আছে এখানে। আমি জাস্ট ভিতরের লেখাগুলো বলতেছি না, আমি জাস্ট একটু সহজ করে বলতেছি বোঝানোর সাথে। সুগার ফসফেট মেরুদণ্ড মানে এখানে পরস্পর এরা কি, একটা হচ্ছে আপনার হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, আরেকটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোডাই এস্টার বন্ধনের দ্বারা কি পরস্পর যুক্ত থাকে। তো এটা যেহেতু একটার সাথে আরেকটা যুক্ত থাকে, যার ফলে এটাকে কি বলা হয়, এটাকে হলো ডিএনএ এর যে মেরুদণ্ড বলা হয়। আচ্ছা, নাইট্রোজেন ক্ষারক এবং সিঁড়ির ধাপ, আমরা উপরেই বলছি যে নাইট্রোজেন ক্ষারক কয়টা আছে বলেন তো। নাইট্রোজেন ক্ষারক এখানে হচ্ছে 2 জোড়া আছে, একটা হচ্ছে অ্যাডিনিন আর একটা হচ্ছে থাইমিন। এটা অ্যাডিনিন থাইমিনের সাথে কি পরিপূরক আকারে থাকে ডাবল বন্ডে, আর গুয়ানিন এবং সাইটোসিন কি ট্রিপল বন্ডে থাকে। মানে এখানে একটি সূত্র আরেকটি সূত্র, হাইড্রোজেনের ডাবল বন্ড, আরেকটা হচ্ছে ট্রিপল বন্ডের সাথে কি পরস্পর কানেক্টেড থাকে, ঠিক আছে। এবং প্রতিটি ধাপে কি একটি পিউরিন আর একটি পাইরিমিডিন ক্ষারকের কি জোট দ্বারা গঠিত। ওকে, আর ওই যে আমি যে হাইড্রোজেন বন্ধনের কথা যে বললাম, এটা দেখেন নিচে চলে আসছে, একটার সাথে কিন্তু একটা কানেকশন আছে। আচ্ছা, হাইড্রোজেন বন্ধনী হচ্ছে ওই যে বললাম, অ্যাডিনিন সবসময় থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ডের সাথে যুক্ত থাকবে, আর গুয়ানিন সাইটোসিনের সাথে কয়টি 3টি হাইড্রোজেন বন্ডের সাথে কি যুক্ত থাকবে। এটা কিন্তু আপনারা অনেক আগে থেকেই জানেন, পড়ছেন, ঘুরে ফিরে একই জিনিস। আচ্ছা, হেলিক্স, এখানে ডিএনএ তে কি বলছিলাম আমরা শুরুতে, 2টা ডাবল হেলিক্স আছে, যেটা কি সিঁড়ির নেয়। তো হেলিক্সের ব্যাস কত, 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এবং এটা কি সর্বত্র সমান, এমন না যে একটা হেলিক্স অনেক বড় আরেকটা হচ্ছে ছোট, এরকম না, এটা কিন্তু সর্বত্র সমান। আর এখানে প্যাচ আছে, ডিএনএ অণুটা কি পেঁচানো না, একটার সাথে আরেকটা ওই যে ফিতার মতো উপর থেকে নিচ পর্যন্ত সিঁড়ির ন্যায় পেঁচানো। এই হেলিক্সের পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত, 34 অ্যাংস্ট্রম। আমরা যদি নিচে যাই, এই যে যেমন ডিএনএ এখানে দেখেন, আমরা কি বলছিলাম শুরুর দিকে, প্রথমে মার্ক করা যায়, দেখেন একটা হচ্ছে 3' আর একটা 5' কি কার্বনমুখী, ঠিক আছে। এবং এখানে দেখেন এখানে যে ইয়াগুলো আপনার দেখেন, ওই যে সাইডে 34 অ্যাংস্ট্রম লেখা, এগুলা কি হেলিক্স। ডিএনএ এর যে হেলিক্স বা সিঁড়ি, এগুলোর দৈর্ঘ্য কত, 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে। 34 অ্যাংস্ট্রম, আর নিচে দেখেন 3.4, এগুলা কি, এগুলো হচ্ছে ব্যাস, এগুলা কি ব্যাস। আর মাঝখানে দেখেন অ্যাডিনিন থাইমিনের সাথে ডাবল বন্ডে পরিপূরক আকারে আছে, এবং সাইটোসিন গুয়ানিনের সাথে ট্রিপল বন্ড হচ্ছে কি পরিপূরক বা সম্পূরক আকারে আছে। তো এই চিত্রটা আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, এবং পরীক্ষা হলে এটা আসার সম্ভাবনা খুবই বেশি বলতে 1% আসবে, ঠিক আছে। নিজে জানি। আচ্ছা, এটা আপনারা হচ্ছে পরীক্ষা হলে পেন্সিল দিয়ে আঁকবেন। হ্যাঁ, নেক্সট, হ্যাঁ আচ্ছা, এখানে রাসায়নিক গঠন, রাসায়নিক ভাবে ডিএনএ অণু 3টি মূল উপাদান দ্বারা গঠিত। ওই যে আমরা ভাইয়া, আহ, কথা না একটু কেটে পরে কেটে আসে। তারেক বললাম ভাইয়ের যে নেটের সমস্যা নাকি ইমরান ভাইয়া? ডিঅক্সিরাইবোজ সুগার
ফসফরিক অ্যাসিড আর একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক। তো ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে কি আছে, যে এটি একটি 5 কার্বন বিশিষ্ট কি পেন্টোজ সুগার। ভাইয়া আর ভাইয়া ফসফরিক অ্যাসিড হিসেবে কি আছে, যে এটি স্লো অণুগুলোর মধ্যে কি করে, সংযোগ রক্ষা ছি, করে এবং শুনে ডিএনএ না ধরনের কাঠামো কেন? তৈরি করে। আচ্ছা, আর 3 জি জি ভাইয়া কথা কেটে কেটে আসে, জি আপু বলেন। আমার এখানেও কথা কেটে 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 আসে। আসছে, এখন আবার নেটে সমস্যা না ওইদিকে সমস্যা, আমি বুঝতেছি। অনেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন, আবার অনেকেরও কেটে কেটে আচ্ছা আসতেছে আচ্ছা, এবার বলছে ঠিক আছে। আমাকে। স্ক্রিন কি কেটে যায়? একটু কথা ভাইয়া তাহলে বলেন। হয়তো আপনার নেটের ওইখানে সমস্যা। এখন হ্যাঁ, আবার ইমরান ভাইয়ের স্ক্রিন কথা যদি এখন আচ্ছা সবাই স্পষ্ট বলেন শোনা দেখা যাচ্ছে। যায় কিনা। কথা শোনা না, যাচ্ছে একজন না, স্ক্রিন বলেন। যদি কথা শুনতে একটু প্রবলেম হচ্ছে, কথা কেটে কেটে আসতেছে। এখন স্ক্রিন ভাইয়া যদি স্ক্রিনের কাটে তাইলে সমস্যা নাকি একটু অবশ্যই আমার আছে, তো সমস্যা। এখন সব দোষ তারিক ভাইয়ের, তারিক ভাইয়ের নেটের সমস্যা। স্ক্রিন কেটে গেলে আমার সমস্যা, আচ্ছা আর এখন যদি কথা ঠিক কাটে আছে। তাইলে আচ্ছা এখন শোনা যাচ্ছে, ইমরান ভাইয়া আপনি কন্টিনিউ করেন, না হলে অনেক রাত হয়ে যাবে। আচ্ছা, এখানে নাইট্রোজেন গঠিত ক্ষারক হচ্ছে 2 ধরনের, আমরা পড়ছিলাম, একটা হচ্ছে কি পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন, উপরে পড়ে আসছি। তো আপনারা জাস্ট এখানে রাসায়নিক গঠনে কি করতে হবে, রাসায়নিক গঠনে একটার যেটা মানে প্রত্যেকটার জাস্ট একটা ব্যাখ্যা দিয়ে শেষে চিত্র অ্যাড করতে হবে আর কি, এটাই হচ্ছে কাহিনী। তো পিউরিন কি 2 রিং বিশিষ্ট আর পাইরিমিডিন কি 1 রিং বিশিষ্ট। পিউরিন কোনটাকে বলে দেখেন, এখানে কিন্তু কাহিনী আছে, এই জায়গায় ভুলটা করে। অ্যাডেনিনের সাথে আমরা কি পড়ছিলাম উপরে, থাইমিনের একটা কি ডাবল বন্ড কানেকশন আছে, কিন্তু এই জায়গায় উল্টা, এই জায়গায় অ্যাডিনিনের সাথে কি গুয়ানিনের, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভুল হয় অনেকের, এটা একটু সাবধান। আর পাইরিমিডিনে কি সাইটোসিনের সাথে থাইমিন। তো এখানে মনে রাখার জন্য উপায় হচ্ছে নিচেরটা কি সিটি, এটা কিন্তু ইজিলি মনে থাকে সিটি। নুসরাত আপু যেমন সিটি কলেজে পড়ে, ওই যে একটা ভিডিও দিছিল, ওইটা দিয়ে মনে রাখবেন। তারপর হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন, ঠিক আছে, তো এভাবে মনে রাখবেন। আচ্ছা, নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের গঠন। নিউক্লিও নিউক্লিওসাইড, ঠিক আছে, এক অণু ডিঅক্সিরাইবোজ সুগার এবং এক অণু নাইট্রোজেন ক্ষারকের মিলিত হয়ে কি করে, নিউক্লিওসাইড গঠন করে। তো এটার মধ্যে কি কি আছে দেখেন, এটিসি বা জি, এই তিনটা কি মিলিত হয়ে, যেমন সূত্র নিচে লিখে দিছে ভাইয়া, যে সুগার প্লাস নাইট্রোজেন গঠিত ক্ষারক কি হয়, নিউক্লিয় সাইড হয়। আর যদি নিউক্লিওর সাইড এটার সাথে ফসফেট যোগ হয় তাহলে কি হয়, নিউক্লিওটাইড হয়। জাস্ট ওই নিচের ছোট সূত্রটা দিয়ে এটা আপনারা ইজিলি মনে রাখতে পারেন। হ্যাঁ, বাকিটা আপনি একটু বলেন, আমি একটু আসতেছি। আচ্ছা, এবার আসেন ক্ষারক জোড়। ক্ষারক জোড় কি হয়, একটি এডিনিন অপর শিকলের থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ কি হবে, একটা পিউরিন বেস কি হবে, একটা পাইরিমিডিনের সাথে যুক্ত থাকবে। একইভাবে কি হবে, একটা গুয়ানিন একটা সাইটোসিনের সাথে কি করবে, 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। এটা কয়টি, 3টি, আর এখানে কয়টা, 2টি, 3টে দ্বারা যুক্ত থাকবে। এবার মেরুদণ্ড কি সুগার এবং ফসফেট আমরা জানি। এখন কি ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেট পর্যায়ক্রমে যুক্ত হয় ডিএনএ অণুর বাইরের দিকে একটা শক্ত কাঠামো বা মেরুদণ্ড গঠন করে। এটাই হচ্ছে ভাই নেট ডিএনএ। সমস্যা নাকি আমাদের এখানে নেট সমস্যা, বুঝতেছি না, আমার এখানে কথা খুব আস্তে আস্তে আসছে। ভাইয়া এখন কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে, তাহলে আপনার নেটের সমস্যা পারহ্যাপস। আচ্ছা, আমার আমার কি কথা বাজে, একটু বলবেন? না তারিক ভাইয়া, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এরপরে আপনারা যদি পারেন, একদম সবচেয়ে বেস্ট হয় এইভাবে যদি একটা চিত্র আঁকতে পারেন তাহলে বেস্ট হয়, কিন্তু যদি না আঁকতে পারেন তাহলে বইয়ে একটা সহজ চিত্র আছে, ওইটা এঁকে দিবেন, ঠিক আছে? এবারে আসেন পরের প্রশ্ন, টিআরএন এর ভাই প্রাথমিক এবং ভাই জি, কি ওই যে এডিনিন গুয়ানিন সাইটোসিন এগুলো আলাদা আলাদা রাসায়নিক গঠনটা একটু সহজ করে দিলে ভালো হতো, মানে এমনি ওইখানে বন্ধন গুলো তো বোঝা যায় না, মানে আলাদা আলাদা করে দিলে হবে নাকি? হ্যাঁ, বইয়ে আলাদা আলাদা দেয়া আছে, ওভাবেও দিতে পারেন চাইলে। বইয়ে? হ্যাঁ, আপনাদের বইয়ে আলাদা আলাদা দেয়া আছে। এখানে নাই, আপনাদের বইয়ে আলাদা আলাদা দেয়া আছে, ওটা দিলে দিতে পারেন। আর সবচেয়ে বেস্ট হয় যদি এইটা দিতে পারেন, একদম ফুল মার্কস পাবেন।
আচ্ছা, আসেন পরের প্রশ্নে আসেন। টিআরএনএ এর প্রাথমিক এবং দ্বিমাত্রিক গঠনের বর্ণনা দাও। এবার আসেন, টিআরএনএ কাকে বলে? যেসব আরএনএ জেনেটিক কোড অনুযায়ী একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে তাকে বলা হয় টিআরএনএ। অর্থাৎ জেনেটিক কোড অনুযায়ী কি করবে, নির্দিষ্ট একটা অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ এর মধ্যে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? টিআরএনএ। এই ধরনের আরএনএ কে বলা হবে টিআরএনএ, এবং তারা কি করবে? প্রোটিন সংশ্লেষণে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে যাবে এবং আরেকটা টিআরএনএ আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে যাবে, এভাবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে তৈরি হবে প্রোটিন। অর্থাৎ অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে প্রোটিন বলা হয়। আর যেহেতু অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে যায় টিআরএনএ, এই ধরনের আরএনএ কে বলা হয় টিআরএনএ। আর প্রত্যেকটা কোষে কয় ধরনের টিআরএনএ থাকে? 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে। এগুলো নিউক্লিয়াসের ভেতরে উৎপন্ন হয়। এবার আসেন টিআরএনএ এর প্রাথমিক গঠন। টিআরএনএ এর প্রাথমিক গঠনে একটি মাত্র পলি নিউক্লিওটাইড শিকল বা সূত্র দ্বারা গঠিত। অর্থাৎ কিভাবে গঠিত হবে? একটা সূত্র দ্বারা টিআরএনএ এর প্রাথমিক গঠন গঠিত হবে। এভাবে একটা খাড়া সূত্র থাকবে বা এভাবে থাকবে, কিন্তু কোনো বন্ধন তৈরি করবে না। এরপরে কি? এতে এতে কি কি থাকবে? এডিনিন, সাইটোসিন, ইউরাসিল এবং গুয়ানিন নামক নাইট্রোজেন বেস থাকে। এরপরে প্রাথমিক অবস্থায় এগুলো কোনো জোড় গঠন করে না এবং লম্বা সুতার মতো থাকে, যা বলেছিলাম এভাবে থাকবে, কোনো জোড় গঠন করবে না। এটাই ভাইয়া হচ্ছে একজন বলছেন, টিআরএনএ। আপনার কথাটাকে বোঝা যাচ্ছে না। ইমরান মানে ভাইয়া, তারেক ভাইয়ের কথা ক্লিয়ার রাখুন। ও আচ্ছা আচ্ছা, আমার ঠিক আছে ভাই বলেন। না, আমার কথা নাকি ক্লিয়ার আসতেছে? বললো। আচ্ছা আমি ভাই ভাই তাহলে বাকিটা বলে দেই টিআরএনএ। আচ্ছা, আপনি বলবেন। আচ্ছা, বলেন। আমি যতটুকু পারি শেষ করে দিয়ে যাই। আচ্ছা, আচ্ছা, টিআরএনএ এর দ্বিমাত্রিক গঠনের গঠন থেকে ক্ষেত্রে, শুরু করবেন। আমি হ্যাঁ হ্যাঁ প্রাথমিক শেষ টিআরএনএ, করেছি, আপনি দ্বিমাত্রিক শুরু করেন। আচ্ছা টিআরএনএ এর যে দ্বিমাত্রিক গঠন, এখানে ক্ষেত্রে আপনাদের জাস্ট এখানে পাঁচটা জিনিস মনে রাখতে হবে। এখানে পাঁচটা জিনিস আছে। একটা হচ্ছে আপনার গ্রাহক বাহু, আরেকটা হচ্ছে ডি বাহু বা ডিএইচইউ বাহু, অনেকে ডি বাহু বলে থাকে, শুধু ডি বাহু বললেও হবে। তারপর হচ্ছে অ্যান্টিকোডন বাহু। এরপরে এখানে আরেকটা জিনিসও আছে, অনেক জায়গায় বলে থাকে যে অ্যান্টিকোডনের পরে আপনার একটা হচ্ছে প্রারম্ভিক নাকি জানি আছে। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে টি ওয়াইসি বাহু বলে আর কি এটাকে। যেখানে মাঝখানে একটা চিহ্নের মতো দেখতেছেন না, এটাকে সিউডো ইউরাসিল বলে আর কি। তো যাই হোক, প্রথমে কি থাকে? প্রথমে থাকে গ্রাহক বাহু। গ্রাহক বাহু, আহ এটি হচ্ছে টিআরএনএ এর সেই অংশ যা অ্যামাইনো অ্যাসিড কি যুক্ত হয়, মানে এখান থেকেই অ্যামাইনো অ্যাসিড যুক্তটা শুরু হয়, মানে 5 প্রাইম আপনার হচ্ছে এসিসি এখান থেকে স্টার্ট হয়। আচ্ছা, এখানে 3 প্রাইম প্রান্তে সর্বদা হচ্ছে সিসিএ। সিসিএ নামক একটা টার্মিনাল, এটাকে অনেক সময় টার্মিনাল বলে অথবা চক্র বলে। সিসিএ নামক একটা অনুক্রম সিকোয়েন্স এখানে তৈরি হয়, এবং এখানে সিসিএস যে অনুক্রম থাকে, সিসিএ এই অনুক্রমের মধ্যে হচ্ছে আপনার এদের যে 4 নম্বর কার্বনটা থাকে, ওখানে আপনার এ বা সি থাকতে পারে। আর এদের যে 5 নম্বর অবস্থানটা থাকে, ওখানে আপনার জি বা সি থাকে। ঠিক আছে, এটা আপনারা চিত্রতে গেলে আরো ভালো বুঝতে পারবেন। তারপরে 2 নম্বরে আছে হচ্ছে আপনাদের গ্রাহক বাহু। গ্রাহক বাহু হচ্ছে, ইয়া সরি, ডি ডি বাহু বা ডি লুপ, এটাকে ডি বাহু বললেও হবে, কোনো অসুবিধা নাই। একে ডাই হাইড্রো ইউরিডিন লুপও বলা হয়। এ বাহু নির্দিষ্ট এনজাইম শনাক্ত করতে সাহায্য করে। এনজাইমটার নামও লেখা আছে, সেটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। ঠিক আছে, এই অ্যামাইনো অ্যাসিড সাহায্য করে। বইয়ের মধ্যে অনেক হাবিজাবি আরো লেখা আছে, ওগুলা না লিখলেও হবে। টিআরএনএ এর গঠনটা মূলত আসে খ বিভাগে অথবা টিকার মধ্যে। আচ্ছা, তারপর 3 নম্বরে থাকে হচ্ছে অ্যান্টিকোডন বাহু। অ্যান্টিকোডন বাহু এটি হচ্ছে গ্রাহক বাহুর একদম বিপরীতে থাকে। গ্রাহক বাহু যে বরাবর থাকে, এটার একদম বিপরীতে অ্যান্টিকোডন বাহুটা থাকে। এ বাহুর লুপ অংশে 3টি বিশেষ নিউক্লিওটাইড থাকে, যাকে কি বলা হয়? অ্যান্টিকোডন বলা হয়। আর এটি এমআরএনএ এর কোডনের সাথে কি সরাসরি জড়িত। আচ্ছা, তারপর হচ্ছে কি টি ওয়াইসি বাহু। তো এখানে যে বিশেষ চিহ্নটা আছে, এরা কি করে? রাইবোসোম শনাক্ত করে। রাইবোসোম শনাক্ত করতে পারে বলে এদেরকে রাইবোসোম শনাক্তকারী অণু বলা হয়। ঠিক আছে, প্রোটিন সংশ্লেষণের সময় এটি কি রাইবোসোমের সাথে যুক্ত করতে সহায়তা করে। রাইবোসোম কি? রাইবোসোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণের একটি কি কার্যকরী একক বা অ্যাক্টিভেটেড সাইট। ঠিক আছে, যেটা কি দেখতে অনেক ক্ষুদ্রাকার এবং কি ইলেকট্রনের অভিক্ষণ তন্ত্র ছাড়া কি দেখা যায় না, এটারই রাইবোসোম বলে। আচ্ছা, তা এরপর সর্বশেষ কি থাকে? অতিরিক্ত বাহু থাকে। অতিরিক্ত বাহুটা কি? টি ওয়াইসি বাহু এবং অ্যান্টিকোডন বাহুর মাঝখানে যে বাহুটা থাকে ছোট লুপ আকারে, ওটাকে কি বলে? অতিরিক্ত বাহু বলা হয়। ঠিক আছে, যাকে
ভেরিয়েবল লুপও বলা হয়ে থাকে। সব টিআরএন এর আকার কি সমান না। আর আরেকটা কথা আমি বলি, যদিও এটা বলা উচিত না আপনাদের, বা আপনারা তো এটা গণহারে করা শুরু করবেন। ধরেন কথার কথা, পরীক্ষার হলে আপনার টিআরএন এর গঠন মনে নাই, হ্যাঁ, বা ভিতরে যে ওই এসি জি ইউ ইউ এগুলা কিছুই মনে নাই, তখন কি করবেন? কিছু করার নাই, বা তখন হচ্ছে আন্তাজি দিয়ে আসবেন। আন্তাজি মানে হচ্ছে ভিতরে ইউ এসি, তারপর হচ্ছে এগুলো মনে না থাকলে কি করবেন? আন্তাজি দিয়ে আসবেন। অনেক সময় এগুলো আসলে ওইভাবে মনে থাকে না, আমাদের নিজেদেরই তো মনে থাকে না, ঠিক আছে? তো এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। তবে যতটুকু সম্ভব ওই বাহুগুলা ঠিক রাখবেন, টিওয়াইসি বাহু, তারপর হচ্ছে সিসিএ যে টার্মিনাল, তারপর হচ্ছে ওই পাশে যে অ্যান্টিগুডন বাহু লুপের মতো আছে ওইটা, হ্যাঁ। চিত্রগুলাতে শুধু বাহুগুলান দেখাইলে হবে না? ওই যে ওইটা বলতেছেন যে ইয়া এসিসি এগুলা না লিখে ওইভাবে চিত্র এঁকে। মানে উনি বলতেছে হয়তো, তবে ওই যে এ জি ইউ এগুলা মানে বাদ উনি দিয়ে বলতেছে যে আমি ওই যদি যে শুধু বাহুগুলান দেখাই ব্যাকটেরিয়ার হবে না? নাম নাম দিবে না, শুধু একে দিবে। এঁকে দিলেও হবে, তবে এভাবে দিলে খুব ভালো হয় আর কি, মানে আপনাদের জন্য মানে বেস্ট হয় আর কি। অনেক সময় আর কি ভাইয়া উনি বলতেছে চিত্রটা দিলে হবে কিনা, নাইট্রোজেন গঠিত ক্ষারক গুলা না দেখাইলে হবে কিনা সেটা। না দেখলে হবে, কিন্তু কথা হচ্ছে এভাবে দেওয়া উচিত আর কি, কারণ এটাই হচ্ছে ভালো। এখন কথা হচ্ছে ওই যে বললাম, যদি মনে না থাকে তাও বানায় দেন, তাও দেওয়া ভালো আর কি। অনেকে কি করবে যে এগুলো না দিবে, তাও হবে আর কি। হ্যাঁ, শম্পা আপু আচ্ছা, জিজ্ঞেস করতেছে যে টিআরএন এর গঠন চিত্র কি দিতে হবে কিনা। অবশ্যই দিতে হবে। গঠন মানেই তো চিত্র। যদি কোনো প্রশ্নের মধ্যে বলে দেয় গঠন বর্ণনা করো, গঠন মানেই তো চিত্র, 100% দিতে হবে। আচ্ছা, পরীক্ষা টিআরএন এর হলে তো গঠনের এত চিত্র সময় থাকে না যে একদম সেরকম করে চিত্র আর্ট করবো। পরীক্ষার হলে তো আমারও চিত্র সুন্দর হয় না, পরীক্ষার হলে কারোরই চিত্র সুন্দর হয় না। যা আঁকবেন সেটাই, স্যাররাও জানে এটা, যে পরীক্ষার হলে দুইটা জিনিস খারাপ হয় স্টুডেন্টের, একটা কি চিত্র খারাপ হয়, আরেকটা হচ্ছে গ বিভাগের শেষের দুইটা প্রশ্ন খারাপ হয় সবার। এটা স্যারদের জানা আছে, সমস্যা নাই, কিছু হবে না। আপনার যতটুকু পারবেন লিখবেন। আর ওই যে বললাম, পরীক্ষার হলে কিন্তু ক বিভাগ নিয়ে অনেকে টাইম নষ্ট করে। ক বিভাগ হচ্ছে 10-15 মিনিটে শেষ করবেন, যেমনে পারেন, না পারলে শেষে লিখবেন। ডিরেক্ট খ বিভাগে চলে যাবেন। খ বিভাগ হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টায় শেষ করবেন, বাকি 2 ঘন্টা প্রত্যেকটা প্রশ্নের জন্য 30 মিনিট করে রাখবেন গ বিভাগের জন্য, ঠিক আছে? এভাবে লিখবেন। আচ্ছা, যাই হোক, এখন বাহুটা নিয়ে আমরা একটু যদি চিত্রটা দেখি। চিত্রের মধ্যে দেখেন প্রথমে গ্রাহক বাহু। গ্রাহক বাহুতে কি থাকে? 7টি নিউক্লিওটাইড আছে, খেয়াল করে দেখেন। নিউক্লিওটাইডের অযুগ্ম যে বেস জোড় আছে, যেটাকে থ্রি প্রাইম প্রান্ত বলে, যেমন ACAG, CCA, ACG। এগুলো মনে থাকবে বলে আমার মনে হয় না, আমার নিজেরও মনে ছিল না, যেটা সত্যি সেটাই। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন পাশে আছে কি? TYC লুপ। এখানে যে ওয়াই এর মতো চিহ্নটা দেখেন, এটাকে কি বলে? সিউডো ইউরোডিন বলে, ঠিক আছে? তো এখানে দেখেন এ AG ইউজি, দেখেন এ এর সাথে কিসের ভাইয়া এখানে কোনো মিস্টেক হইলো? এর সাথে তো টি এর একটা ইয়া থাকার কথা না, কানেকশন, মানে এডিনিনের সাথে তো ইয়া। আচ্ছা, যাই হোক, পরে চেক আচ্ছা করে ভাই, দেখবো। শোনেন, আমি বলতেছি, এটি মানে আরএন এর মধ্যে তো থাইমিন থাকে না, ইউরোসিল থাকে, ও থাইমিনের আচ্ছা, বদলে। হ্যাঁ, ঠিক আছে সুতরাং ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা, মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, আর এটা এখানে যে টিকে আছে, টি অর্থ হচ্ছে থাইমিডিন, থাইমিডিন, এটা মনে রাখতে থাইমিডিন, হবে হ্যাঁ সবার। ঠিকই বলছো। আচ্ছা, এখানে নিচে দেখেন অ্যান্টিকোডন লুপ আছে। অ্যান্টিকোডন লুপটার দেখেন একদম লুপের মতোই। এখানে 3টা জিনিস দেখেন একদম সেম লুপের মতো, একটা হচ্ছে TYC লুপ, আর একটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ, আর একটা হচ্ছে ডি লুপ বা DHU লুপ। এটাকে আপনারা সহজভাবে ডি লুপও বলতে পারেন বা ডি বাহুও বলতে পারেন। আর শেষে মানে আমরা যেটা বলছিলাম, গ্রাহক বাহুর বিপরীতে কি থাকে? মানে ওইটা হচ্ছে আপনার অতিরিক্ত বাহু আছে, যেটা 5 প্রাইম প্রান্তে অবস্থিত। পরীক্ষার হলে অবশ্যই টিআরএন এর এটা লিখবেন। একজন ইনবক্সে মেসেজ দিয়েছেন যে ভাইয়া টিআরএন এর গঠন কি পরীক্ষা হলে দিতে হবে কিনা। আসলে টিআরএন এর গঠনটা আমার ওইভাবে মনে থাকছে না, এটা পড়তে গেলে মনে হয় আমার ব্যাখ্যাগুলোই ভুলে যাব। যতটুকু পারেন দেন, কারণ এটা আমিও 2 দিন আগে তারেক ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া টিআরএন এর গঠনের ভিতরে এটা মনে থাকে না, কি করব? তো ভাইয়া বললো যে কোনো অসুবিধা নাই, যতটুকু মনে আছে লিখে দেন। আশা করি বুঝতে পারছেন ভাই, পরবর্তী প্রশ্নে চলে যান। আচ্ছা, পরীক্ষার হলে টিআরএন হয়তো এর ওই যে অ্যাডেনিন ইউরাসিল এগুলো কি লিখাই লাগবে? না লিখলে জাস্ট ওই যে লুপের জন্য জাস্ট টার্ম গুলো দিয়ে দিলে হবে না?
হবে হবে, কোনো অসুবিধা নাই। যদি মনে না থাকে তাহলে তো আর সময় নষ্ট করে লাভ নাই পরীক্ষার হলে, কারণ একটা মানে প্রশ্ন। সিকোয়েন্স গুলো তো মনে থাকে না ভাই, এই জন্যই বললাম। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, আর যাদের মনে থাকবে তারা দিবেন, আর যদি মনে না থাকে তাহলে এই 4 মার্কের প্রশ্নের জন্য তো সময় নষ্ট করে লাভ নাই, 10 মার্কের প্রশ্ন, তাই না? আচ্ছা। আর মনে না থাকলে আন্দাজেও দিতে পারেন, সমস্যা নেই, আবার ঘুরাইয়েও আনতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আন্তাজিও দিতে পারেন, ঠিক, আসলে অনেক সময় টিচারদেরও আসলে এগুলো মনে থাকে না, ওনারাও স্টাডি করে আসে, তো বুঝছেন এই যেমন কারণে। অ্যাডেনিনের সাথে ইউরাসিল হয়, এটা মানে দেখা যাচ্ছে এগুলো ঠিক রাখলেই তো হবে, কিন্তু দেখা যাচ্ছে বাকিগুলো মানে হ্যাঁ হ্যাঁ, একটা কাজ ওভাবে ঠিক করবেন, ওই করে যে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, লুপের যে বাহুগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ সাইডের গুলো, এগুলো হ্যাঁ ঠিক হ্যাঁ। রাখি, তাইলেই হয়েছে। ও, আচ্ছা বাকিগুলো যদি মনে না থাকে তাও সমস্যা নাই, কিন্তু ওই বাহুগুলা স্যারদের একটু নজরে পড়বে আর কি, ওইটা একটু ঠিক রাখলেই হবে। আচ্ছা। আচ্ছা, এবার আসেন ডিএনএ অনুলিপনে অংশগ্রহণকারী 6টি। পরীক্ষার হলে যদিও আসতে পারে 4টি, ভাইয়া একটু 2টা বেশি দিচ্ছে আর কি, যেগুলো ইজি মনে হবে সেগুলো লিখবেন আর কি। হ্যাঁ, তো প্রথমে হেলিগেজ এনজাইম, জনপ্রিয় একটি এনজাইম, ঠিক আছে। এই এনজাইমটি ডিএনএ এর ডাবল হেলিক্স বা দ্বিসূত্রক প্যাচ খুলতে কি সাহায্য করে? এটি নাইট্রোজেন ক্ষারকের মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধন কি ভেঙে দেয়। হেলিগেজ এনজাইম আপনারা তো পড়ছেন মনে হয়, ডিএনএ অর্ধরক্ষণশীল অনুলিপনে হেলিগেজ এনজাইমের সহায়তায় কি হয়, খুলে যায় ডিএনএ এর যে পাকগুলো। আচ্ছা, ফলে দুটি সূত্রক পৃথক হয়ে যায় এবং রেপ্লিকেশন ফর্ক কি তৈরি হয়। আর এটা এই কাজের জন্য প্রয়োজনীয় শক্তি কোথা থেকে আসে? এটিপি থেকে আসে। আচ্ছা, এরপর আছে কি ডিএনএ গাইরেস, ঠিক আছে, ডিএনএ গাইরেস। হেলিকেজ যখন ডিএনএ এর প্যাচ খোলে তখন সামনের দিকে সূত্রগুলো কি প্রবল চাপের সৃষ্টি করে। প্রবল চাপের সৃষ্টি করার ফলে অতিরিক্ত প্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে ডিএনএ ভাইয়া এটা কি ডিএনএ গাইরেস হবে না? গাইরেস লিখছেন যে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গাইডেন্স সূত্রগুলো, হবে, ভুল হয়েছে একটু টাইপে। হ্যাঁ হ্যাঁ, এটা গাইরেজ হবে, আপনারা একটু কারেকশন করে নিন। আচ্ছা, তো এইগুলো ডিএনএ সূত্রগুলোকে সোজা রাখতে সহায়তা করে। আচ্ছা, তারপর হচ্ছে 3 নাম্বার আছে হচ্ছে এসএসবি প্রোটিন, বা এটাকে অনেক সময় এসএসবি সিঙ্গেল প্রোটিনও বলা হয়। তো হেলিগেজ দ্বারা পৃথক হওয়ার পর ডিএনএ সূত্রটি পুনরায় হাইড্রোজেন বন্ধনী তৈরি করে জোড়া না লেগে যায়। অনেক সময় কি হয়, হেলিগেজ দ্বারা যদি আপনার হাইড্রোজেন বন্ড কেটে দেওয়া হয় তখন আবারও পুনরায় নতুন করে হাইড্রোজেন বন্ড তৈরি হতে পারে বা হয়। তো সেজন্য কি করা হয়, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন ইউজ করা হয়, মানে যেটাকে সংক্ষেপে এসএসবি বলে। এই পূর্ণরূপটা অনেক গুরুত্বপূর্ণ, ক বিভাগে এসে থাকে যে এসএসবি পি এর পূর্ণরূপ কি। হ্যাঁ, আচ্ছা, এটি এক এটি হচ্ছে প্রাইমারি, এই সূত্রগুলোর সাথে যুক্ত হয়ে অনুলিপন শেষ না হওয়া পর্যন্ত কি করে, স্থিতিশীল রাখে। মানে ডিএনএ এর মধ্যে যখন অনুলিপন হতে থাকে, যতক্ষণ পর্যন্ত অনুলিপন কৌশলটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রোটিনটা এখানে কি স্থির অবস্থা বা নিজের অবস্থানটা ধরে রাখে। আচ্ছা, তারপর হচ্ছে কি প্রাইমেজ। প্রাইমেজের অপর নাম কি? আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইম। তো ডিএনএ পলিমারেজ এনজাইম সরাসরি নতুন সূত্রক কি তৈরি করতে পারে না। তো তবে প্রাইমেজ এনজাইম ডিএনএ সাচের উপর একটি ছোট আরএনএ খন্ড বা আরএনএ প্রাইমার তৈরি করে। ঠিক আছে, এই প্রাইমারটি নতুন ডিএনএ সূত্রক তৈরির বিন্দু হিসেবে কাজ করে। দেখবেন আপনি যখন ডিএনএ অনুলিপন করতেছেন, অনুলিপনের উপরে কি থাকে, একটা প্রাথমিক অরিজিন থাকে। অরিজিন মানে মানে উপরে একটা কি থাকে, নির্দিষ্ট একটা প্রাথমিক বিন্দু থাকে। অনেক সময় এগুলোর মধ্যে সাচ ব্যবহার করে আপনার হচ্ছে এটার মধ্যে ক্ষত সৃষ্টি করা হয়, এই ক্ষতটাকে আবার নিক বলা হয়। ঠিক আছে, তো এইটাই বুঝাইলো যে আরএনএ পলিমারেজ এনজাইম দ্বারা এটা করা হয়। আচ্ছা, তারপর কি ডিএনএ পলিমারেজ 3, এটি অনুলিপন প্রক্রিয়ায় প্রধান এনজাইম ডিএনএ পলিমারেজ। ঠিক আছে, এটা জনপ্রিয়। এটি আরএনএ প্রাইমারকে অনুসরণ করে পরিপূরক নিউক্লিওটাইডকে একটা পর একটা যুক্ত করে নতুন ডিএনএ সূত্রক সংশ্লেষণ করে। এটি সর্বদা কি 5 প্রাইম 3 প্রাইম অভিমুখে থাকে, মানে 5 প্রাইম 3 প্রাইম যে অভিমুখ, সেই অভিমুখে এটা কি থাকে। আর সর্বশেষ হচ্ছে ডিএনএ লাইগেজ এনজাইম। ঠিক আছে, লাইগেজ এনজাইমটা মূলত জোড়া লাগাইতে সহায়তা করে আর কি। অনুলিপনের সময় ল্যাগিং স্ট্র্যান্ডে ছোট ছোট ডিএনএ কি খন্ড তৈরি হয়। ঠিক আছে, যাকে কি বলে, ওকাজুকি খন্ড বলে। দেখেন পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু ওকাজুকি খন্ড কি। ঠিক আছে ঠিক আছে, ওই ক বিভাগে আসে, তো এখান থেকে কিন্তু নিতে পারেন চাইলে ক বিভাগটা, যে ডিএনএ অনুলিপনের সময় ল্যাগিং সূত্রকে ছোট ছোট ডিএনএ খন্ড তৈরি হয়, যাদের কি বলা হয়, ওকাজুকি খন্ড বলে। আচ্ছা, ডিএনএ লাইগেজ এনজাইম এই খন্ডগুলোকে মাঝে মাঝে ফসফোডাই একটার বন্ধনী তৈরি করে সেগুলো জোড়া লাগিয়ে অবচ্ছিন্ন কি পূর্ণাঙ্গ সূত্রক তৈরি গঠন করে। দ্যাট মিন্স লাইগেজ এনজাইমটা হচ্ছে জোড়া লাগাইতে ইউজ করে আর কি। আচ্ছা, বর্ণনার মধ্যেও কিন্তু অনেক কবিভাগ আছে, যদি হ্যাঁ এখান থেকে আসে বলবেন, হয়তো ধরতে পারবেন না প্রশ্নে।
ভাই কিন্তু এখন বর্ণনার মধ্যে অনেক অবিবেক আছে। ভাই আপনি এরপর জি, শুরু করেন। আমি শুরু করবো। আচ্ছা, জি জি। সব সবাই একটু মিউট রাখি, না হলে সারাউন্ডিংস এ সাউন্ড থাকলে তো ক্লাস নিতে পারবে না। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, একজন ইনবক্সে মেসেজ দিছে যে ক্লাস শেষে পিডিএফটা থাকবে কিনা। অবশ্যই আপনারা যারা পেইডের আছেন তাদের জন্য তো অবশ্যই থাকবে, ঠিক আছে। আর আপনারা যদি বলেন তাহলে হয়তো বা 2-1 দিন পরে পাবলিকলি পোস্ট হইতে পারে, বাকিটা আর আপনাদের এই উপর। ভিডিওটা, এটা কি ভিডিও রেকর্ড করতেছেন নাকি? জি হ্যাঁ ভাইয়া, এটা রেকর্ড করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমি আচ্ছা ভাই এতক্ষণ আপনি শুরু মাইক্রোফোন অফ করে কথা বলছি, আল্লাহ। আচ্ছা, আপনি আসেন এই কাজই করেন শুধু। পরের প্রশ্নে আসেন। ডিএনএ অর্ধরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপনের সপক্ষে পরীক্ষামূলক প্রমাণ দাও। আচ্ছা, কি কি হয়েছে? 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং কিরিক ডিএনএর দ্বিসূত্রক মডেল প্রস্তাব করার সময় ডিএনএ অনুলিপনের অর্ধরক্ষণশীল পদ্ধতির কথা বলেন। কে বলেন? ওয়াটসন এবং কিরিক। 1958 সালে উম ম্যাথিউ মেসেলসন এবং ফ্রাঙ্কলিন স্টল পরীক্ষার মাধ্যমে এটি প্রমাণ করেন। কে কে প্রমাণ করেন? মিসেলসন এবং স্টাল। পরীক্ষাটি বর্ণনা করা হলো। পরীক্ষার নাম কি? মিসেলসন এবং স্টালস এর পরীক্ষা 1958। পরীক্ষার উদ্দেশ্য কি? ডিএনএ কিভাবে রেপ্লিকেশন হয় তা বের করা। পরীক্ষার জন্য আমাদের কিছু উপাদান দরকার হবে। ইকোলাই ব্যাকটেরিয়া, এরপরে ভারী নাইট্রোজেন যুক্ত আবাদ মাধ্যম, এরপরে হালকা নাইট্রোজেন যুক্ত আবাদ মাধ্যম, যেমন হালকা নাইট্রোজেনের অ্যামোনিয়াম ক্লোরাইড, এরপরে সিজিএম ক্লোরাইড ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজ টিউব। এটা কেন লাগবে? এটা লাগবে যেন ভারীতে নিচে যায় এবং হালকাটা উপরে উঠে, সেজন্য আমরা এটা ব্যবহার করে থাকি। এবার আসেন পরীক্ষা পদ্ধতি ও পর্যবেক্ষণ। ভারী মাধ্যমে আবাদ। প্রথম যে প্রজন্মটা আবাদ করব সেটা হচ্ছে ভারী মাধ্যমে আবাদ করতে হবে, অর্থাৎ এই মাধ্যমে ভারী অ্যামোনিয়াম ক্লোরাইডে আবাদ করতে হবে। ইকোলাই ব্যাকটেরিয়াকে বেশ কয়েক প্রজন্ম ধরে কি করা হবে? ভারী নাইট্রোজেন যুক্ত আবাদ মাধ্যমে আবাদ করা হয়। এর ফলে যখন আমরা পর্যবেক্ষণ করি তখন আমরা কি দেখতে পাই? এর ফলে সব ডিএনএ ভারী হয়ে যায় এবং সেন্ট্রিফিউজ টিউবের একদম নিচের দিকে একটা ঘন ব্যান্ড তৈরি করে। এই যে দেখেন, প্রথমে কি হয়ে যায়? একদম ভারী হয়ে যায় এবং সেন্ট্রিফিউজ টিউবের একদম নিচে একটা ভারী ব্যান্ড তৈরি করবে। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত আমরা বলতে পারি N15 যুক্ত ভারী ডিএনএ তৈরি হয়েছে। অর্থাৎ যেহেতু এখানে সবগুলো ভারীর দিকে গেছে, সুতরাং আমরা বলতে পারি N15 যুক্ত একটা ভারী ব্যান্ড তৈরি হয়েছে। এবার এবার কি করব? যেহেতু ভারী পেয়ে গেছি, এবার আমাদের হালকায় আবাদ করতে হবে। হালকা মাধ্যমে স্থানান্তর এবং প্রথম প্রজন্ম পর্যন্ত আবাদ করব। প্রথম প্রজন্ম পর্যন্ত ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের 20 মিনিটে একটা প্রজন্ম সম্পন্ন করে থাকে। সুতরাং প্রথম প্রজন্ম আবাদ করার জন্য আমাদের হালকা মাধ্যমে 20 মিনিট রাখতে হবে। ভারী ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়াকে হালকা নাইট্রোজেন যুক্ত মাধ্যমে স্থানান্তর করে 20 মিনিট রাখা হয়। 20 মিনিট রাখার পরে আমরা যখন পর্যবেক্ষণ করব তখন কি দেখতে পাবো? সেন্ট্রিফিউজ করার পরে দেখা যায় ভারী ও হালকা হালকা অবস্থানের মাঝামাঝি অবস্থান করছে, অর্থাৎ এখানে 50% ভারী এবং 50% হালকা ডিএনএ মিশ্রিত অবস্থায় আছে। তখন আমরা কি দেখতে পাবো? কিছু আছে হালকার দিকে, এইটা দিলে ভালো হবে। কিছু আছে হালকার দিকে এবং কিছু আছে ভারীর দিকে, অর্থাৎ 50% আছে হালকার দিকে, 50% ভারীর দিকে। এর ফলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এর ফলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে ডিএনএ রক্ষণশীল বা সংরক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন হয় না। কেন সংরক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন হয় না? যদি সংরক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন হতো তাহলে তাহলে এখানেও 100% ভারী পাওয়া যেত। কারণ সংরক্ষণশীল হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে যেখানে আগের ডিএনএ এর অনুরূপ ডিএনএ তৈরি হবে, কিন্তু যেহেতু সেটা তৈরি হয়নি
তাই আমরা বলতে পারি যে ডিএনএ সংরক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন হয় না। এরপরে ডিএনএ বিশ্লিষ্ট অথবা বিচ্ছুরণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন হতে পারে, অথবা ডিএনএ অর্ধ সংরক্ষণশীল অথবা সংরক্ষণশীল পদ্ধতি অর্ধ রক্ষণশীল অথবা রক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন হতে পারে। এখন কোন পদ্ধতিতে রেপ্লিকেশন হয়? আসলে এই দুইটার মধ্যে যে কোনো একটা রেপ্লিকেশন হতে পারে। এখন কোনটাই হয় আসলে সেটা জানার জন্য আমাদের দ্বিতীয় প্রজন্ম পর্যন্ত আবাদ করতে হবে। দ্বিতীয় প্রজন্ম পর্যন্ত আবাদ করতে কত মিনিট অপেক্ষা করতে হবে? আরো 20 মিনিট অপেক্ষা করতে হবে, অর্থাৎ মোট 40 মিনিট। আবাদকৃত ইকোলাইকে দ্বিতীয় বংশধর পর্যন্ত আবাদ করেন এবং সিজিএম ক্লোরাইড ডেনসিটি গ্রেডিয়েন্ট টিউবে সেন্ট্রিফিউজ করেন। এর ফলে কি দেখা যায়? এর ফলে দেখা যায় যে দুইটি ব্যান্ডের সৃষ্টি হয়, যার 75% 14 নাইট্রোজেনের সমান্তরালে আর 25% কোথায়? 15 নাইট্রোজেনের সমান্তরালে অবস্থান করে। এর ফলে কি বোঝা যায়? এর ফলে বোঝা যায় যে ডিএনএ বিচ্ছুরণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন হয় না এবং ডিএনএ রেপ্লিকেশন হয় অর্ধ রক্ষণশীল পদ্ধতিতে। ফলাফল কি? ফলাফল আমরা লিখতে পারি ডিএনএ অর্ধ রক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন হয়। যদি বিচ্ছুরণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন হতো তাহলে কি হতো? তাহলে 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 আবারও আমরা এই 50-50 ব্যান্ড পেতাম। যেহেতু 50-50 ব্যান্ড পাইনি, তাই আমরা বলতে পারি যে অর্ধ রক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন হয়। এবারে আসেন জিন প্রকাশ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা লিখো। এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না, আবার খ বিভাগে আসতেও পারে, ফেলে দেওয়ার মতো না। জীবদেহে প্রতিটি কোষের ডিএনএ তে সমস্ত বংশগতীয় তথ্য বা জিন বিদ্যমান থাকলেও সব জিন সবসময় সক্রিয় থাকে না। কোষের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময় নির্দিষ্ট জিনের সক্রিয় হওয়া বা প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে জিন প্রকাশ বা জিন প্রকাশ নিয়ন্ত্রণ বলা হয়। এখন এটা যদি ক বিভাগে আসে যে জিন প্রকাশ কাকে বলে, তাহলে কিন্তু এখান থেকে লেখা যায়। এর প্রয়োজনীয়তা নিচে আলোচনা করা হলো। কোষীয় বিভেদন বা বিশেষায়ন। একটি বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র জাইগোট থেকে। জিনের নিয়ন্ত্রণ প্রকাশের মাধ্যমে বিভিন্ন কোষে ভিন্ন অঙ্গাণু ও কলা হিসেবে আত্মপ্রকাশ করে। যদি সব জিন সব কোষে একসাথে সক্রিয় হতো তবে কোষের এই বিশেষায়ন সম্ভব হতো না। অর্থাৎ কি হয়, আমাদের যে বহুকোষী জীব বা মানুষ, তখন আমাদের কি হয়, আমাদের হাতের এক ধরনের কোষ, পায়ের এক ধরনের কোষ, এরপরে লিভারের এক ধরনের কোষ, হার্টের এক ধরনের কোষ, ডিস্টার্ব, হার্টের এক ধরনের কোষ, অর্থাৎ বিভিন্ন ধরনের কোষ দেখা যায়। সেই কোষগুলো কি হয়, প্রত্যেকটা কোষেই কিন্তু আমাদের সব ধরনের জিন থাকে, কিন্তু ধরেন হার্টের কোষে যে জিনটা সক্রিয় হওয়া প্রয়োজন সেটা হার্টের কোষে সক্রিয় হয়, লিভারের কোষে যে জিনটা সক্রিয় হওয়ার দরকার সেটা লিভারের কোষে সক্রিয় হয়। এবার আসেন পর্যায়ক্রমিক বৃদ্ধি ও বিকাশ। জীবের জীবন চক্রে বিভিন্ন পর্যায়ে, যেমন ভ্রূণ অবস্থা, শৈশব অবস্থা, বয়ঃসন্ধি অবস্থা ইত্যাদি ভিন্ন ভিন্ন জিনের প্রয়োজন হয়। সঠিক সময় সঠিক জিনের প্রকাশ না ঘটলে শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। যেমন শৈশবের জন্য প্রয়োজনীয় জিন বার্ধক্যে সক্রিয় থাকলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। যেমন ধরেন যদি যদি ছোটবেলায় বুড়ো হওয়ার জিনটা সক্রিয় থাকে তাহলে কি হবে, ছোটবেলায় মানুষ বুড়ো হয়ে যাবে। আবার এখন যে যৌবনের জিন যদি সময় যদি বুড়ো হওয়ার জিন চলে আসে তাহলে কি হবে, বুড়ো হয়ে যাবে যৌবনে। সুতরাং বিভিন্ন সময়ে বিভিন্ন জিন সক্রিয় হওয়া প্রয়োজন। এবারে আসেন শক্তির অপচয় রোধ। শক্তির অপচয় রোধের জন্য জিন প্রকাশ নিয়ন্ত্রণ দরকার। একটি কোষে হাজার হাজার জিন থাকে, সব জিন থেকে যদি সব সময় প্রোটিন বা এনজাইম তৈরি হতে থাকে তবে কোষের প্রচুর শক্তির অপচয় হবে। অর্থাৎ ধরেন যে হাতের কোষে যেসব জিনের সক্রিয় থাকার প্রয়োজন
সেইটুকুই সক্রিয় থাকে। আবার লিভারের কোষে যেসব জিনের সক্রিয় থাকার প্রয়োজন সেইগুলোই সক্রিয় থাকে। এখন যদি লিভারের মধ্যে হাতের কোষের জিন সক্রিয় থাকে তাহলে কি হবে? ওখানে বেশি শক্তির প্রয়োজন হবে, এনার্জির অপচয় হবে। এই অপচয় রোধের জন্য জিন প্রকাশ নিয়ন্ত্রণ প্রয়োজন। এবার আসেন পরিবেশগত উদ্দীপনা বা সাড়া। পরিবেশের পরিবর্তন যেমন তাপমাত্রা, খাদ্যের প্রাপ্যতা, হরমোনের প্রভাব ইত্যাদি অনুযায়ী জীবের মানিয়ে নিতে হয়। জিন প্রকাশ নিয়ন্ত্রণের মাধ্যমে কোষ তাৎক্ষণিক প্রোটিন বা এনজাইম তৈরি করে প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে পারে। এবার আসেন জৈবিক শৃঙ্খলা এবং খাদ্য ভারসাম্য রক্ষা। জীবের অভ্যন্তরীণ ভারসাম্য ও হোমিওস্ট্যাসিস বজায় রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ এনজাইম বা হরমোন প্রয়োজন। অর্থাৎ জীবের ভারসাম্য বজায় রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ এনজাইম এবং হরমোন প্রয়োজন। কিন্তু এর চেয়ে বেশি যদি ক্ষরণ হয় তাহলে কি হবে? তাহলে একটা বিশৃঙ্খলা দেখা যাবে, আবার রোগ সৃষ্টি হতে পারে। এই ভারসাম্য রক্ষার জন্য আমাদের জিন প্রকাশ নিয়ন্ত্রণ প্রয়োজন। এবারে আসেন উপসংহার। পরিশেষে বলা যায় জিন প্রকাশ নিয়ন্ত্রণ কেবল একটি জৈবিক প্রক্রিয়া নয়, বরং এটি প্রাণের অস্তিত্ব ও সুষ্ঠু জীবন ধারণের মূল চাবিকাঠি। এটি কোষের অভ্যন্তরীণ কার্যপ্রণালীকে সুশৃঙ্খল রাখে এবং জীবকে জটিল ও কার্যকর করে তোলে। এবার আসেন জিন প্রকাশ নিয়ন্ত্রণের উদ্দীপক প্রণালী এবং রোধক প্রণালীর মধ্যে পার্থক্য লিখো। জিন প্রকাশ নিয়ন্ত্রণের দুইটা প্রণালী দেখা যায়, একটা হচ্ছে উদ্দীপক প্রণালী এবং একটা হচ্ছে রোধক প্রণালী। যে প্রক্রিয়ায় উদ্দীপকের উপস্থিতিতে প্রোটিন সংশ্লেষণ হয় তাকে বলা হয় উদ্দীপক প্রণালী। এখন এইটা যদি কবি বিভাগে আসে যে উদ্দীপক প্রণালী কাকে বলে, সেটা কিন্তু পারার কথা। যে প্রক্রিয়ায় সহরোধকের অনুপস্থিতিতে প্রোটিন সংশ্লেষণ হয় তাকে বলা হয় রোধক প্রণালী। এখন যদি বলে রোধক প্রণালী কাকে বলে ক বিভাগে, এটা কিন্তু এখান থেকেই পারার কথা। নিয়ন্ত্রক জিন দ্বারা সক্রিয় প্রোটিন উৎপাদন হয়। আর এখানে কি দ্বারা উৎপাদন হয়? নিয়ন্ত্রক জিন দ্বারা নিষ্ক্রিয় প্রোটিন উৎপাদন হয় এবং সহরোধকের সহায়তায় তা সক্রিয় হয়। শেষে উৎপাদ এনজাইম তৈরিতে বাধা দেয় না। শেষ উৎপাদ কি করে না? এনজাইম তৈরিতে বাধা দেয় না। আর এখানে শেষ উৎপাদ এনজাইম তৈরিতে বাধা দেয়, এজন্য একে রোধক প্রণালী বলা হয়। উদ্দীপক পদার্থ এনজাইমের সংশ্লেষণে সাহায্য করে, আর এখানে কি করে? সহরোধকের অনুপস্থিতিতে এনজাইম সংশ্লেষণ ঘটে। উদ্দীপক পদ্ধতিতে কাজ চলে আর এখানে সহরোধক পদ্ধতিতে কাজ চলে। সক্রিয় রোধক প্লাস উদ্দীপক ইকুয়াল টু নিষ্ক্রিয় রোধক। নিষ্ক্রিয় রোধক প্লাস সহরোধক ইকুয়াল টু সক্রিয় রোধক। এখন এর উদাহরণ কি? উদ্দীপক প্রণালীর ল্যাক অপেরন, আর রোধক প্রণালীর উদাহরণ হচ্ছে ট্রিপ্টোফ্যান অপেরন। এখন যদি ক বিভাগে বলে যে রোধক প্রণালীর একটা উদাহরণ লিখো, তাহলে কিন্তু পারা উচিত। আবার যদি বলে উদ্দীপক প্রণালীর একটা উদাহরণ লিখো, পারা উচিত, কিন্তু এগুলো কিন্তু দেয়। এবার আসেন আদিকোষী জীবে। আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, জি উদাহরণে জি কিন্তু অনেক জায়গায় লেখা আছে যে ইকোলাই এর ল্যাকোপেরন, ইকোলাই ট্রিপ্টোফ্যান অপেরন। আপনারা হ্যাঁ চাইলে হ্যাঁ ইকোলাই অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা হ্যাঁ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। সেটা আপনি বলেন ভাই। এবার আসেন পরের প্রশ্ন। আদিকোষী জীবে জিন প্রকাশ নিয়ন্ত্রণের ট্রিপ্টোফ্যান অপেরন কনসেপ্ট বিশদভাবে বর্ণনা করো। ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে ট্রিপ্টোফ্যান অপেরন একটি রোধক প্রণালী। আমরা কি করেছিলাম এখানে? ট্রিপ্টোফ্যান অপেরন একটা রোধক প্রণালী হিসেবে কাজ করে। এই প্রক্রিয়ার মাধ্যমে কোষ তার প্রয়োজন অনুযায়ী ট্রিপ্টোফ্যান উৎপাদন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোষের যতটুকু প্রয়োজন ততটুকু ট্রিপ্টোফ্যান উৎপাদন হবে, এর বাইরে হবে না, এটা নিয়ন্ত্রণ করবে। এবার আসেন অপেরনের গঠন। এই অপেরনটি বেশ কিছু অংশ নিয়ে গঠিত। নিয়ন্ত্রক অংশ, এতে থাকে নিয়ন্ত্রক অংশে কি থাকবে? প্রোমোটার জিন পি এবং অপারেটর জিন ও থাকবে। আর গাঠনিক জিন কি কি থাকবে? গাঠনিক জিন আছে 5টা, ট্রিপ এ, ট্রিপ বি, ট্রিপ সি, ট্রিপ ডি এবং ট্রিপ ই। এবার আসেন স্বাভাবিক অবস্থায় কি হয়? স্বাভাবিক অবস্থায় 5টি গঠনগত জিন থেকে 5টি এনজাইম সংশ্লেষণ হয়। অর্থাৎ এই 5টা যে গাঠনিক জিন, এখান থেকে 5টা এনজাইম সংশ্লেষণ হবে। এই 5টা এনজাইম কি করবে? এই এনজাইম গুলো ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ট্রিপ্টোফ্যান উৎপাদন করবে।
অর্থাৎ যখন কোষটা স্বাভাবিক অবস্থায় থাকবে, এই 5টা গাঠনিক জিন থেকে 5 ধরনের এনজাইম তৈরি হবে। এই 5 ধরনের এনজাইম একত্রে ট্রিপ্টোফ্যান উৎপাদন করবে। এখন আসেন রোধক প্রণালী বা নিয়ন্ত্রণ ক্রিয়া। যখন পরিবেশে বা কোষে ট্রিপ্টোফ্যানের পরিমাণ বেড়ে যায়, যখন কোষে ট্রিপ্টোফ্যানের পরিমাণ একদম বেড়ে যাবে বা পরিবেশে ট্রিপ্টোফ্যানের পরিমাণ বেড়ে যাবে, তখন এটি রোধক হিসেবে কাজ করে। নিচের ধাপে জিন প্রকাশ বন্ধ করে দেয়। সহরোধকের ভূমিকা, এটি ট্রিপ্টোফ্যান নিজে, অর্থাৎ এক্ষেত্রে ট্রিপ্টোফ্যান নিজে কি করবে, সহরোধক হিসেবে কাজ করবে। এবার আসেন সক্রিয়তা লাভ। নিয়ন্ত্রণ জিন থেকে প্রোটিন কি শুরুতে নিষ্ক্রিয় থাকে, নিয়ন্ত্রণ জিন থেকে কি হবে, উৎপন্ন প্রোটিনটা শুরুতে শুরুতে নিষ্ক্রিয় থাকবে। এরপরে এই নিষ্ক্রিয় প্রোটিন যখন সহরোধকের ট্রিপ্টোফ্যানের সাথে যুক্ত হয় তখন এটি সক্রিয় হয়ে উঠবে। আচ্ছা, আমরা যখন চিত্রে যাব তখন ভালো করে বুঝবেন। এরপরে আসেন বাধা দান। সক্রিয় প্রোটিনটি অপারেটর জিনকে বাধা দান, অপারেটর জিনের সাথে যুক্ত হয় এবং বাধা দান করে। এরপর আসেন এনজাইম সংশ্লেষণ বন্ধ হওয়া। এর ফলে আরএনএ পলিমারেজ এনজাইম প্রমোটার সাইট থেকে গাঠনিক জিনের দিকে অগ্রসর হতে পারে না। ফলাফল কি দাঁড়ায়, ফলাফল ট্রিপ্টোফ্যান সরবরাহ বা উপস্থিতি এভাবে জিনের কাজ থামিয়ে দেয় এবং এনজাইম সংশ্লেষণ বন্ধ হয়, ট্রিপ্টোফ্যান উৎপাদন রোধ করে। এবার আসেন যখন পরিবেশে কোনো ট্রিপ্টোফ্যান থাকে না বা কোষে ট্রিপ্টোফ্যান খুব অল্প পরিমাণ থাকে বা একদমই থাকে না, তখন কি হবে, তখন এই যে গাঠনিক জিনগুলো আছে এ, বি, সি, ডি, ই, এই 5টা থেকে 5 ধরনের এনজাইম তৈরি হবে। 5 ধরনের এনজাইম তৈরি হবে। এনজাইম তৈরি হওয়ার আগে কি হবে, ট্রান্সক্রিপশন পদ্ধতিতে একটা প্রোটিন তৈরি হবে এবং সেখান থেকে এনজাইম তৈরি হবে। সেই এনজাইম থেকে কি হবে, ট্রিপ্টোফ্যান তৈরি হবে। ট্রিপ্টোফ্যান তৈরি হবে এবং এখানে যে নিয়ন্ত্রক জিন সেটা কি তৈরি করে, একটা নিষ্ক্রিয় রোধক প্রোটিন তৈরি করে। যেহেতু এটা নিষ্ক্রিয়, সেটা এই চালককে বাধা দান করতে পারবে না। নিষ্ক্রিয় যেহেতু, তাই চালককে বাধা দান করার ক্ষমতা রাখে না। কিন্তু যখন পরিবেশে অত্যাধিক ট্রিপ্টোফ্যান তৈরি হয় তখন কি হয়, এই যে নিষ্ক্রিয় রোধক প্রোটিনের সাথে সেটা যুক্ত হয়ে নিষ্ক্রিয় রোধক প্রোটিনকে সক্রিয় করে তোলে। সক্রিয় হলে কি হবে, এই যে অপারেটর জিন চালককে বাধা দান করে, চালককে বাধা দান করলে কি হবে, প্রোমোটর জিন থেকে প্রয়োজনীয় প্রয়োজনীয় এনজাইম এদিকে যেতে পারে না। এদিকে যেহেতু যেতে পারে না, তখন এ থেকে আর এ, বি, সি, ডি ইত্যাদি থেকে আর এনজাইমও তৈরি হয় না, ট্রান্সক্রিপশন হয় না, ফলে ট্রিপ্টোফ্যানও তৈরি হয় না। আবার যখন ট্রিপ্টোফ্যান কমে যায় তখন তখন কি হয়, এটা সক্রিয় হয়ে ওঠে, এটাকে আর বাধা দিতে পারে না, তখন আবার ট্রিপ্টোফ্যান উৎপাদন হয়। এভাবে ট্রিপ্টোফ্যান অপেরণ চলতে থাকে। এবার আসেন কি কি কারণে ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় বর্ণনা করো। ডিএনএ মূলত 3টি কারণে ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশগত কারণ, পরিবেশগত কারণ সূর্যের অতি বেগুনি রশ্মি, এক্স রে, গামা রে ইত্যাদির প্রভাবে ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়। এবার আসেন রাসায়নিক কারণ, বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ, কার্সিনোজেন, কার্সিনোজেন হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ, পরিবেশ দূষক এবং এবং তামাক, ধূমপানের ধোঁয়া ইত্যাদির প্রভাবে ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়। এবার আসেন জৈবিক এবং অভ্যন্তরীণ কারণ, কোষের স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়ার সৃষ্ট ফ্রি রেডিকেল এবং কোষ বিভাজনের সময় ডিএনএ অনুলিপনে কোনো ভুল ত্রুটি হলে ডিএনএ ক্ষতিগ্রস্ত হবে। এখানে কিন্তু ফ্রি রেডিকেল হবে, একটু ভুল হয়েছে টাইপিং এ, ইংরেজিতে ঠিক আছে, ফ্রি রেডিকেল হবে। এবার আসেন ডিএনএ বিভিন্ন প্রকার ক্ষতি বা বিকৃতিকে প্রকৃতভাবে 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একক্ষারক ক্ষতি বা সিঙ্গেল বেস ড্যামেজ। ডিএনএ অনুক্রমে একটি ক্ষারকের রূপান্তর বা পরিবর্তনের ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে একক্ষারক ক্ষতি বলা হয়। এখন যদি কবিভাগে আসে যে একক্ষারক ক্ষতি কাকে বলে, সেটা কিন্তু পারার কথা এখান থেকেই। প্রাথমিক প্রভাব, এর ফলে ডিএনএ অণুর সার্বিক গঠনাকৃতির কোনো পরিবর্তন ঘটে না বা অনুলিপনে সাধারণত বিঘ্ন ঘটে না। মিউটেশন,
কোনো অনুলিপনে এক ক্ষারক ক্ষতি হলে অনেক সময় পরিব্যক্তি বা মিউটেশন ঘটে যায়, যা পরবর্তী বংশধারায় স্থানান্তর হয়। এবার উদাহরণ আসেন, সাইটোসিনে যদি ডিঅ্যামাইনেশন ঘটে, স্বাভাবিক অবস্থায় সাইটোসিন গুয়ানিন জোড়ের ব্যতিক্রম ঘটবে এবং অনিয়মিত ক্ষারক জোড় উৎপাদন হবে। সাইটোসিনে যদি ডিঅ্যামাইনেশন প্রক্রিয়ায় মিউটেশন ঘটে, তখন কি হবে? সাইটোসিন গুয়ানিন হচ্ছে স্বাভাবিক বেস জোড়, সেটা আর ঘটবে না, তখন অনিয়মিত ক্ষারক বেসের উৎপত্তি হবে। এর ফলাফল কি দাঁড়াবে? এর ফলাফল দাঁড়াবে পরবর্তী বংশধারায় উক্ত স্থানে অনুলিপনের সময় ভুল সংকেতের কারণে সেখানে পূর্বের ক্ষারকের পরিবর্তে নতুন ক্ষারক যেমন এডিনিন প্রবেশ করে নতুন জোড় গঠন করে। এভাবে ক্ষারক অনুক্রমের পরিবর্তন ঘটে, অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হতে পারে। এবার আসেন আকৃতিগত ক্ষতি বা বিকৃতি। ডিএনএ অণুতে বিভিন্ন প্রকার ক্ষতির কারণে মূল গঠনাকৃতির পরিবর্তন ঘটতে পারে, অর্থাৎ ডিএনএর যে মূল গঠনাকৃতি সেটার পরিবর্তন ঘটতে পারে। অনুসূত্র ভেঙে যাওয়া, কোনো কারণে ডিএনএর অনুসূত্র ভেঙে যেতে পারে। এরপরে আসেন ডাইমের গঠন। স্বাভাবিক ক্ষারক জোড় ভেঙে গিয়ে একই অনুসূত্রের পাশাপাশি ক্ষারক জোড় যুক্ত হয়ে ডাইমের গঠন করতে পারে। এর ফলে দ্বিহেলিক্স বা ডাবল হেলিক্সের স্বাভাবিক বিকৃতি ঘটে। অর্থাৎ যদি ধরেন পাশাপাশি দুইটা থাইমিন থাকে, সেই থাইমিন ডাইমের গঠন করলো, তাহলে কি হবে? ডাবল হেলিক্সের বিকৃতি ঘটে, একটা সূত্রের মধ্যেই থাইমিন ডাইমের গঠন করলো, তখন ডিএনএর ক্ষতি হলো। এবার আসেন বন্ধন ভাঙ্গন। অনেক সময় ডিএনএ অনুসূত্রের ফসফেট শর্করা বন্ধন ভেঙে যেতে পারে, এর ফলে ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আসেন অসম্পূর্ণ গঠন। সম্পূর্ণ ক্ষারক জোড়ের স্থানে অনিয়মিত ক্ষারকের অবস্থানের ফলে অসম্পূর্ণ গঠনের উদ্ভব হয়, ডাবল হেলিক্সের অস্বাভাবিক গঠন দেখা যায়। এবার আসেন ফাঁকা অবস্থান। ডিএনএ অনুসূত্রের কোন স্থানে একটি ক্ষারকের অবস্থান সম্পূর্ণ ফাঁকা হয়ে যেতে পারে, এর ফলে ডিএনএ এর গঠনাকৃতির পরিবর্তন হয়। ফলাফল, ডিএনএ অণুর ক্ষতির তুলনায় এ আকৃতিগত বিকৃতি অনেক স্থায়ী এবং ব্যাপক হয়ে থাকে। এবার আসেন পরবর্তী ভাইয়া চ্যাপ্টার। জি, দুইটা কথা। আহ, একটা হচ্ছে যে ওই ক্লাস শেষে ওদেরকে একটু বলে দিয়ে নয়, দুইজন ইনবক্স করে বললো যে শর্ট সাজেশন তো পড়বেই, তারপরে কোন প্রশ্নগুলো অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ এরকম নাকি কয়েকটা কোশ্চেন বলে দিতেন। আর আরেকটা কথা হচ্ছে সেনোরিটার উদ্দেশ্যে, সেনোরিটা তুমি হচ্ছে একটু লাইভটা লিখো যে ঠিকভাবে হচ্ছে কিনা, ঠিক আছে? থাইকো একটু শেষ পর্যন্ত। আর কে আছে আমাদের এডমিন? অ্যাডমিন আর তো কেউ নাই, আমি আর আপনি আর ইয়া ছাড়া। আচ্ছা, সেনোরিটা আছে, সেনোরিটা দেখো একটু। ঠিক আছে। জি ভাই, আপনি শুরু করেন। আচ্ছা ভাই, শীত কি সম্পূর্ণ শেষ করে দিব? এখন যে ভাই ওদেরকে জিজ্ঞাসা করেন ওরা কি বলে, যদিও সম্পূর্ণ পড়াইতে গেলে সারাদিন লাগবে। হ্যাঁ, সারাদিন 12টা বাজবে মনে হয়। এখন 3 ভাগের 1 ভাগ শেষ হইলো কেবল। এখন কি আচ্ছা, আপনাদের কোন কোন প্রশ্নের সমস্যা আছে একটু বলেন তো, ওগুলা এখানে আছে, ওগুলাই বুঝাই দেখ আপাতত। হ্যাঁ, আপনি যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে করেন ওইগুলো একটু ভালোভাবে বুঝাই দেন, এগুলো এখানে বাকিগুলো আমরা এখানে দেখে যা আছে দেখে নেবো। সবই বেশ, এখানে যা আছে সবই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্লাস সবগুলোতে শেষ করা যাবে না, অনেকক্ষণ লাগবে। ভাইয়া আপনি তাহলে ওই যে একটা কাজ করতে পারেন, ওই যে বললাম কোনগুলো এবার এখানে আজকে হচ্ছে আমাদের 56 পেজ, এখানে টোটাল 56 পেজ, কেবল 20 পেজ শেষ হয়েছে। আপনারা চাইলে এটা প্রিন্ট করতে পারেন, আপনাদের হাতে 2 দিন সময় আছে, খালি এই 2 দিন খালি পড়াশোনা করবেন, কোনো নেটে আসবেন না, একদম উড়াধুরা পড়াশোনা করবেন। কালকে ভাই সকালে আমার আমি প্রিন্ট পিডিএফটা আরো দিয়ে একদিন, দেন, প্রিন্ট করে নেবো। না না, আরো একদিন লাগলে আসলাম লাইভে, সমস্যা নেই। আজকে অর্ধেক শেষ করে আরো একদিন আসলাম, সমস্যা নেই। ভাই একটা কথা বলতে চাইছিলাম, হ্যাঁ বলেন। ওই যে আপনি যে বলছিলেন যে শর্ট সাজেশন দেবেন 85% ক্লিয়ার হয়েছে, ভাই ওগুলো আলাদা কি এই নোটগুলো তৈরি করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, শর্ট সাজেশন সাজেশন তো দেওয়া হয়েছে, একটা মানে বলুন সাজেশনে। মানে শর্ট সাজেশনে যতগুলা প্রশ্ন আছে সবগুলোর উত্তর এখানে আছে, সবগুলা। না না না, শর্ট কোশ্চেনের কথা বলছি তারেক ভাই, মেবি একটা মেসেজ ছিল যে মানে শর্ট সাজেশন, মলিকুলার একটা শর্ট সাজেশন তৈরি করতে হবে।
85% মোটামুটি কমপ্লিট, আর একটু মানে বাকি আছে কিন্তু হ্যাঁ এটাই এটাই সাজেশন। এটাই এটাই ওইটাই। ভাই ভাই তাহলে এক কাজ করে ভাই পিডিএফটা যদি সম্পূর্ণ দিয়ে দেন, আমরা যদি পিডিএফটা দেখে হ্যাঁ যদি হ্যাঁ, যে পিডিএফ যে দিয়ে প্রশ্নের দেওয়া হবে। সমস্যা হবে, পরবর্তী যে পিডিএফ যে দেওয়া প্রশ্নের হবে, সমস্যা হবে ওদিক ওদিক দিয়ে না, বললাম। এটা মানে রিকোয়েস্ট। না আচ্ছা না ভাই পিডিএফ, আচ্ছা পিডিএফ দিয়ে দিও, ক্লাস শেষে দিয়ে দিবে। জি, কারণ ভাই পিডিএফ দিয়ে দিলে পরে আমরা যে যে প্রশ্নের সময় এটা দেখে যে যে প্রশ্নের সমস্যা সেগুলো বললাম, পরে সেগুলো সম্পর্কে শুধু আলোচনা করা আচ্ছা হবে, ভাইয়া এখন তাহলে বেশি ভালো হবে। ওইটা বলেন যে সবগুলো প্রশ্ন কি ডিসকাশন করবেন, এটা তো আর 12:30 একটা বাজতে পারে, বলা যায় না। না আমরা অর্ধেক পড়াই, তারপর লাগলে আরো আমি একদিন আসলাম। আমি ওদেরকে জিজ্ঞাসা করেন ওরা কি চাচ্ছে। আজকে পিডিএফ দিয়ে দিবেন তো ভাইয়া, ওটা পড়ে টোড়ে আমরা যেহেতু যদি কোনো প্রবলেম পাই ওগুলো তখন কালকে এসে দেখা যায় সলভ করে দিলেন, এরকম করলে তো হবে। আগে দিয়া দেন, আমরা যেগুলা প্রবলেম পাবো শুধু ওগুলার ক্লাস নিলেই হবে আচ্ছা আরেকদিন। ভাইয়া তাহলে আপনি আরো কয়েকটা কোশ্চেন করান, পরে তারপরে এটা এন্ড করে দেন। এবং হ্যাঁ আরো কয়েকটা ভাইয়া গুরুত্বপূর্ণ দেখাই, এরপরে আর শেষ করে দেই। এরপরে মানে পিডিএফটা দিয়ে দিন ওদের, ওরা পিডিএফটা পড়ুক, পড়ার পরে কোনো সমস্যা পেলে এটা নিয়ে কালকে আমরা 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 10:45 পর্যন্ত চালাই, এরপরে দেখি। হ্যাঁ হ্যাঁ এটাই ভাইয়া, এটাই ঠিক আছে, ওরা তো আবার বাসা করতে হবে। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে শুরু এবার এবার আসেন, ফটো রিঅ্যাক্টিভেশন পদ্ধতি কি, এর কার্যকারিতা বর্ণনা করো, অথবা ফটো রিঅ্যাক্টিভেশন পদ্ধতির মানে ফটো রিঅ্যাক্টিভেশন পদ্ধতি বর্ণনা করো, বা এভাবেও আসতে পারে যে আলোক পদ্ধতিতে কিভাবে ডিএনএ রিপেয়ার হয় সেটা বর্ণনা করো, বা আলোক পদ্ধতি টিকে আসতে পারে, কয়েক ভাবে ঘুরিয়ে আসতে পারে। কিন্তু যখন ইংরেজিতে দেখবেন তখন এইটাই দেখবেন, আর কিছু দেখবেন না। বাংলায় অনেক ভাবে আসতে পারে। ফটো রিঅ্যাক্টিভেশন হলো ডিএনএ মেরামতের একটি প্রত্যক্ষ পদ্ধতি, যেখানে দৃশ্যমান আলোর উপস্থিতিতে বিশেষ এনজাইমের সাহায্যে অতি বেগুনি রশ্মির প্রভাবে সৃষ্ট ক্ষতি নিরাময় করা হয়। 1949 সালে বিজ্ঞানী কেলনার সর্বপ্রথম এই প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। আচ্ছা এবার আসেন ক্ষতির প্রকৃতি। যখন যখন কোনো কোষ, যেমন ব্যাকটেরিয়া, অতি বেগুনি রশ্মির সংস্পর্শে আসে, তখন ডিএনএ অণুর একই সূত্রের পাশাপাশি অবস্থিত দুইটি পাইরিমিডিন ক্ষারক, সাধারণত থাইমিন, একে অপরের সাথে যুক্ত হয় কি করে? থাইমিন থাইমিন ডাইমার গঠন করে। এই ডাইমারে একটি সাইক্লোবিউটেন রিং তৈরি হয়, যা ডিএনএ স্বাভাবিক অনুলিপনে বাধা দান করে। এখন কিভাবে রিপেয়ার হয়? এই যে দেখেন কি হয়, যখন কোনো কোষে ইউভি রশ্মি পড়ে তখন কি হয়, এই স্বাভাবিক ডিএনএ থেকে এই থাইমিন থাইমিন ডাইমার তৈরি হয়। এখন এইটা যদি তৈরি হয় তখন কি হবে? তখন ডিএনএ এর স্বাভাবিক রেপ্লিকেশন বাধাগ্রস্ত হবে। এখন যেহেতু স্বাভাবিক রেপ্লিকেশন বাধাগ্রস্ত হয়, তখন কি করতে হবে? তখন এটাকে ঠিক করার প্রয়োজন পড়বে। এখন ঠিক করার জন্য কি কি হবে? এনজাইমের সংযুক্তি। এখানে কি হবে? ফটোলাইয়েজ নামক একটা এনজাইম আছে, সেটা কি করে? সেটা এই পদ্ধতিতে ব্যবহার করা হয়। অন্ধকারে এই এনজাইমটি ডিএনএ ক্ষতিগ্রস্ত অংশের সাথে শক্তভাবে আটকে থাকে। কিন্তু কি করে? অন্ধকারে আটকে থাকবে ঠিকই, কিন্তু অন্ধকারে এটা কাজ করতে পারবে না। কাজ করার জন্য এর আলোর দরকার হবে। যখন আলোর কাছে আসবে তখন ফটোলাইজ এনজাইমটি সরাসরি কাজ করতে পারে না। এটি সক্রিয় হওয়ার জন্য দৃশ্যমান আলোর প্রয়োজন হয়। এই এনজাইমটি ফোটন কণা শোষণ করে সক্রিয় হবে। আচ্ছা যখন এটা অন্ধকারে থাকবে, ফটোলাইজ ঠিকই যুক্ত হবে কিন্তু কাজ করতে পারবে না। যখন দৃশ্যমান আলোতে আসবে, দৃশ্যমান আলো, তখন কি হবে? তখন এটা থাইমিন থাইমিন ডাইমারকে ভেঙে দিবে সক্রিয় হয়। এবার আসেন বন্ধনের মুক্তি। সক্রিয় ফটোলাইজ এনজাইম ডাইমারের মধ্যকার অস্বাভাবিক সাইক্লোবিউটেন বন্ধনটি ভেঙে দেয়। এর ফলে ক্ষারগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এরপর আসেন স্বাভাবিক অবস্থায় প্রাপ্তি। ডাইমার ভেঙে যাওয়ার পর ডিএনএ পরিপূরক ক্ষারকগুলো আবার স্বাভাবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয় এবং ডিএনএটি স্বাভাবিক হয়ে যায়। এই পর্যন্ত লিখলেই যথেষ্ট। এখন কি হবে? যখন এই ডাইমারটা ভেঙে যাবে তখন আবার এরা এডিনিনের সাথে বন্ধন তৈরি করে ডিএনএটা স্বাভাবিক অবস্থা প্রাপ্তি হবে। এখন যদি প্রশ্নে আসে যে খ বিভাগে ফটো ফটো রিঅ্যাক্টিভেশন বা আলোক সক্রিয় মেরামতের গুরুত্ব লিখো, তখন এইটা লিখতে হবে।
এটা আর দেখালাম না, করে নিয়েন। এবার আসেন ডিএনএ এক্সিশন পদ্ধতিতে রিপেয়ার বা কর্তন পদ্ধতিতে রিপেয়ার বা ডার্ক পদ্ধতিতে রিপেয়ার বা অন্ধকার পদ্ধতিতে রিপেয়ার, যে কোনোটাই আসতে পারে। এখন কি কি হয় এখানে? ডিএনএ এক্সিশন রিপেয়ার হলো এমন একটি কোষীয় প্রক্রিয়া যার মাধ্যমে ডিএনএ অণুর কোনো ক্ষতিগ্রস্ত অংশ বা ত্রুটিপূর্ণ অংশ, যেমন থাইমিন থাইমিন ডাইমার বা ভুল ক্ষারক কেটে বাদ দেওয়া হয়, সেখানে নতুন সঠিক নিউক্লিওটাইড স্থাপন করে ডিএনএ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়। এখন যদি বলা হয় এক্সিশন রিপেয়ার কাকে বলে, বা অন্ধকার মেরামত কাকে বলে, বা ডার্ক মেরামত কাকে বলে, এগুলো যদি কবিভাগে দেয়া হয় তাহলে কিন্তু এখান থেকেই পারার কথা। ঠিক আছে, এটি মূলত প্রোক্যারিওটিক কোষে যেমন ইকোলাই, ইউভিআর সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয়। এবার আসেন কিভাবে সম্পন্ন হয়। প্রয়োজনীয় এনজাইম এবং প্রোটিন সমূহ। এই প্রক্রিয়া সম্পন্ন করতে কিছু নির্দিষ্ট জিন থেকে উৎপন্ন এনজাইম কাজ করে। ইউভিআর এ, ইউভিআর বি এবং ইউভিআর সি। এগুলো মূলত ক্ষতিগ্রস্ত অংশ শনাক্তকরণ এবং ডিএনএ সূত্র কাটার কাজ করে থাকে। ইউভিআর ডি, এটি ক্ষতিগ্রস্ত কাটা অংশকে ডিএনএ থেকে পৃথক করে থাকে। এখান থেকে হেলিকেজ এনজাইম তৈরি হয়। এবার আসেন ডিএনএ পলিমারেজ, এটি শূন্য স্থানে নতুন নিউক্লিওটাইড সংশ্লেষণ করে। এবার আসেন ডিএনএ লাইগেজ, এটা তৈরি হওয়া সূত্রের সাথে পুরাতন সূত্রের সংযোগ ঘটায়। এবার আসেন কার্য পদ্ধতি। পাঁচ ধাপে সম্পন্ন হয়ে থাকে এটা। প্রথম ধাপে কি হয়, ইউভিআর এ এবং ইউভিআর বি প্রোটিন একত্রে একটা কমপ্লেক্স তৈরি করবে যা ডিএনএ সূত্রের উপর দিয়ে চলাচল করে এবং ডিএনএ যেখানে বিকৃতি বা ত্রুটি থাকে সেই কমপ্লেক্সটি সেখানে আটকে যায় এবং ক্ষতিগ্রস্ত অংশটি শনাক্ত করবে। আচ্ছা, একটু চিত্রের মাধ্যমে দেখি। এটা হচ্ছে ইউভিআর এ এবং ইউভিআর বি, এই দুইটা মিলিত হবে, একত্রে মিলিত হয়ে কি করবে, ডিএনএ এর মধ্যে এভাবে চলাচল করবে সবসময় এবং যেখানে ক্ষতিটা পাবে সেখানে গিয়ে আটকে যাবে। আটকে গেলে কি হবে, ক্ষতিগ্রস্ত অংশটা শনাক্ত হয়ে যাবে। এবার আসেন পরের ধাপে, সূত্র কর্তন। ত্রুটিপূর্ণ স্থান শনাক্ত হওয়ার পর ইউভিআর এ প্রোটিনটি এটিপি এর শক্তি ব্যবহার করে কমপ্লেক্স থেকে মুক্ত হয়ে যায়। অর্থাৎ যখন ত্রুটিপূর্ণ সূত্রটা শনাক্ত হবে তখন ইউভিআর এটা সরে যাবে। এরপর ইউভিআর বি এবং বি এর সাথে ইউভিআর সি এনজাইম যুক্ত হবে। ইউভিআর বি এর সাথে যুক্ত হবে ইউভিআর সি। এই ইউভিআর বিসি কমপ্লেক্সটি ক্ষতিগ্রস্ত সূত্রের দুই পাশে কেটে দেয়। সাধারণত 5 প্রান্তের দিকে কতটুকু কাটবে, 7 নিউক্লিওটাইড দূরে, এবং 3 প্রান্তের দিকে 3 থেকে 4 নিউক্লিওটাইড দূরে কাটে। এবার দেখেন কি হবে, ইউভিআর এ সরে যাবে শনাক্ত হওয়ার পরে। এরপরে ইউভিআর সি আসবে। ইউভিআর সি আসার পরে কি হবে, 5 প্রান্তের দিকে 7 নিউক্লিওটাইড দূরে এভাবে কেটে দিবে এবং 3 প্রান্তের দিকে 3 থেকে 4 নিউক্লিওটাইড দূরে এভাবে কেটে দিবে। কেটে দেওয়ার পরে কি হবে, কেটে দেওয়ার পরে ইউভিআর বি এবং ইউভিআর সি দুইটাই সরে যাবে এবং ইউভিআর ডি এর আগমন ঘটবে। কাটা সম্পন্ন হওয়ার পর ইউভিআর ডি থেকে হেলিকেজ এনজাইম তৈরি হবে, ডিএনএ এর ওই ক্ষতিগ্রস্ত অংশে প্রবেশ করে এবং এটি হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিয়ে কাটা অংশটিকে ডিএনএ ডি হেলিক্স থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে। এর ফলে ডিএনএ তে একটি সাময়িক শূন্যস্থান বা গ্যাপের তৈরি হয়। কি করবে, এখান থেকে ওই অংশটা, এখান থেকে যে কাটা অংশ ছিল, এখান থেকে যে কাটা অংশ ছিল সেগুলো সম্পূর্ণ আলাদা করে দিবে। আলাদা করে দিলে কি হবে, এই স্থানটা ফাঁকা হয়ে গেল, এটাকে সাময়িক গ্যাপ বলা হবে। এবার আসেন নতুন সূত্র সংশ্লেষণ। নতুন সূত্র কে সংশ্লেষণ করে, ডিএনএ পলিমেরেজ এনজাইম। এটা কিন্তু ডিএনএ রেপ্লিকেশনেও আপনারা জানেন, ডিএনএ পলিমেরেজ এনজাইম। এই ধাপে ডিএনএ পলিমেরেজ এক এনজাইমটি কার্যকর হয় এবং অক্ষত বিপরীত সূত্রকে শ্বাস হিসেবে ব্যবহার করে 5-3 প্রান্তের অভিমুখে সঠিক নিউক্লিওটাইড গুলো বসিয়ে শূন্য স্থান পূরণ করবে। এটা হচ্ছে অক্ষত সূত্র, এটাকে শ্বাস হিসেবে ব্যবহার করে 5 থেকে 3 অভিমুখে কি করবে, নতুন সূত্র সংশ্লেষণ করবে। নতুন সূত্র সংশ্লেষণ করার পরে কি হবে, নতুন সূত্র তো সংশ্লেষণ হলো, সংশ্লেষণ করলে এখানে একটা ফাঁকা স্থানের তৈরি হবে। এই ফাঁকা স্থানকে জোড়া লাগাবে কে, লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইম সংযোগ স্থাপন করবে। এবার আসেন এই এক্সিশন রিপেয়ারের গুরুত্ব।
যদি খ বিভাগে আসে তখন দিবেন, আর নাইলে দরকার নাই। এই পর্যন্ত লিখলেই হবে। গুরুত্ব: ডিএনএ এক্সিশন রিপেয়ার কোষের বংশ গতি ধারা অক্ষুণ্ণ রাখতে গুরুত্বপূর্ণ। যদি এই পদ্ধতিতে মেরামত সফল না হয় তবে কোষে স্থায়ী পরিব্যক্তি বা মিউটেশন ঘটতে পারে, যা পরবর্তীতে ক্যান্সার বা জন্মগত ত্রুটির কারণ হতে পারে। এবার আসেন সস রিপেয়ার, এটাও গুরুত্বপূর্ণ। সস রিপেয়ার বা মেরামত হলো ডিএনএ এর একটা জরুরি মেরামত পদ্ধতি বা এমার্জেন্সি রিপেয়ার মেকানিজম। সসের পূর্ণরূপ কি? সেভ আওয়ার সোলজার্স। এটা যদি ক বিভাগে আসে লিখতে পারার কথা। এটি সর্বপ্রথম প্রোক্যারিওটিক কোষ বা ইকোলাই ব্যাকটেরিয়াতে লক্ষ্য করা যায়। এটি মূলত একটি পোস্ট রেপ্লিকেশন রিপেয়ার প্রক্রিয়া যা ডিএনএ এর ব্যাপক ক্ষতি হলে কোষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সক্রিয় হয়। আচ্ছা, সস হলো একটি আন্তর্জাতিক বিপদ সংকেত বা ইন্টারন্যাশনাল ডিস্ট্রেস সিগন্যাল। যখন ডিএনএ তে এমন কোনো জটিল ত্রুটি বা ক্ষত তৈরি হয় যা স্বাভাবিক পদ্ধতিতে সারিয়ে তোলা সম্ভব না, তখন এই জরুরি অবস্থা ঘোষণা করে দ্রুত মেরামত করা হয়। এজন্য একে সস মেরামত বলা হয়। আচ্ছা, সস মেরামত কেন ঘটে? সস মেরামত ঘটে কোষকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য। যদিও মিউটেশন ঘটবে, কিন্তু কোষকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য এই পদ্ধতি ঘটে। এখন আসেন, কখন সস পদ্ধতি ঘটে থাকে? অতি বেগুনি রশ্মি বা অন্য কোনো কারণে ডিএনএ বেসের ব্যাপক ক্ষতি হলে, ডিএনএ অণুতে ক্রস লিঙ্কেজ যখন ঘটবে তখন সস রিপেয়ার ঘটবে। ডিএনএ অনুলিপন প্রক্রিয়া যখন ত্রুটির কারণে সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হবে তখন এই রিপেয়ার ঘটবে। কার্যপদ্ধতিতে আসেন। কার্যপদ্ধতি: এই প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য হলো এটি সঠিক না ভুল সেটা বিচার না করে দ্রুত অনুলিপন চালিয়ে যায়। ধাপগুলো নিচে দেওয়া হলো। এটার মূল বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে ডিএনএ এর বেসটা ভুল থাকুক সঠিক থাকুক যাই থাকুক সেটা আর দেখার বিষয় নাই, এর দ্রুত রেপ্লিকেশন চালিয়ে যাবে। বর্ণনাগুলো পরে নিয়ে আমি একটু দেখাই। এখানে দেখেন যে একটা থাইমিন ডাইমের তৈরি হয়েছে। থাইমিন ডাইমের তৈরি হয়েছে, কিন্তু যখন সস পদ্ধতিতে রিপেয়ার হবে তখন কি হবে? ডিএনএ রেপ্লিকেশনের সময় থাইমিনের পরিপূরক কি? এডিনিন। কিন্তু এখানে থাইমিন যেহেতু ডাইমের, তাই এই বেসটা জানে না যে কি তৈরি হতে হবে। তাই যে কোনো দুইটা র্যান্ডম বেস তৈরি হবে। যে কোনো বেস হতে পারে, এডিনিনও হতে পারে, আবার এখানে দেখানো হয়েছে গুয়ানিন সাইটোসিন। এভাবে র্যান্ডম বেস তৈরি হবে। যদি এডিনিন হয় তাহলে তো কপাল ভালো, কিন্তু যদি এভাবে হয় তাহলে মিউটেশন যুক্ত বেস তৈরি হবে। অর্থাৎ এখানে দেখবে না যে সঠিক হলো না ভুল হলো, জরুরি অবস্থায় যে কোনো বেস অন্তর্ভুক্ত হতে পারে। আর নিচের বেস থেকে কি হবে? নিচের বেসটা সঠিকভাবেই রেপ্লিকেশন হবে। এখন কি হবে? এখন এখানে কি হবে? এখানে কর্তন পদ্ধতিতে একটা মেরামত সম্পন্ন হবে উপরের থাইমিন বেসটা সরানোর জন্য। কর্তন পদ্ধতিতে মেরামত হয়ে থাইমিন বেসটা সরিয়ে দিবে। থাইমিন বেসটা সরিয়ে দিয়ে কি করবে? সাইটোসিনের পরিপূরক কি? গুয়ানিনের পরিপূরক হচ্ছে সাইটোসিন। এখানে সাইটোসিন তৈরি করলো। আবার সাইটোসিনের পরিপূরক কি? গুয়ানিন। এখানে গুয়ানিন তৈরি করবে। ভুলে সাইটোসিন লিখেছে, এখানে গুয়ানিন তৈরি করবে। আর এটা কি? এটা হচ্ছে এই বেসটা। এই অণু থেকে যে ডিএনএ বেসটা তৈরি হবে সেটা হচ্ছে এটা স্বাভাবিক ডিএনএ থাকবে। আর এটা স্বাভাবিক ডিএনএ। আর এটা হচ্ছে মিউটেশন যুক্ত ভুল বেস যুক্ত ডিএনএ। এভাবে সস পদ্ধতিতে ডিএনএ রিপেয়ার বা মেরামত সম্পন্ন হয়। এবার আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে জেনেটিক কোডের বিভিন্ন বৈশিষ্ট্য লেখো। জেনেটিক কোড হলো সেই সংকেত বা পদ্ধতি যার মাধ্যমে ডিএনএ তে থাকা তথ্যগুলো প্রোটিন তৈরির জন্য ব্যবহৃত হয়। এর প্রধান বৈশিষ্ট্য সমূহ নিচে আলোচনা করা হলো। জেনেটিক কোড ট্রিপলেট বা জেনেটিক কোড 3 অক্ষর বিশিষ্ট। নিউক্লিক অ্যাসিডের এমআরএনএ প্রতিটি কোডন
তিনটি নিউক্লিওটাইড বা বেস নিয়ে গঠিত, একে ট্রিপলেট বলা হয়। এখন যদি ক বিভাগে আসে যে ট্রিপলেট কাকে বলে, এখান থেকে পারার কথা। এখন উদাহরণ দেখেন কিছু। এবার আছেন দ্ব্যর্থহীনতা। সাধারণত একটি নির্দিষ্ট কোডন সবসময় একটি অ্যামাইনো অ্যাসিডকেই নির্দেশ করে, তবে বিশেষ পরিবেশে সামান্য পরিবর্তন হতে পারে। উদাহরণ হচ্ছে ইউ সাধারণত ফিনাইল অ্যালানিন গঠন করে, একে বলা হয় দ্ব্যর্থহীনতা। এবার আসেন বিচ্যুতি বা অধোগামিতা। জেনেটিক কোডে সাধারণত 61টি সক্রিয় কোডন রয়েছে, কিন্তু অ্যামাইনো অ্যাসিড আছে 20 ধরনের। তাই দেখা যায় একটি অ্যামাইনো অ্যাসিডকে একাধিক কোডন কোড করতে পারে। অর্থাৎ কি কি জানি আমরা, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20টি, আর কোডন হচ্ছে মোট 64টা, কিন্তু সক্রিয় কোডন হচ্ছে এর মধ্যে 61টা, 3টি হচ্ছে স্টপ কোডন। ওই 3টে বাদ দিলে কি হবে? এখন 61তে তো আর 61 প্রকারের অ্যামাইনো অ্যাসিড তৈরি করে না, অ্যামাইনো অ্যাসিড রয়েছে 20টা। অ্যামাইনো অ্যাসিড 20টা তৈরি করার জন্য 61টা কোডন কাজ করে। অর্থাৎ এমন কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো 2-3 প্রকারের কোডন দ্বারাও নির্দেশ হতে পারে, সেটাকে বলা হয় বিচ্যুতি বা অধোগামিতা। যেমন লিউসিনকে কি করা হয়, 6টি কোডন কোড করতে পারে, এই 6টি কোডন লিউসিনকে কোড করতে পারে। নন ওভারল্যাপিং। একটি কোডনের কোনো অক্ষর বা নিউক্লিওটাইড পাশের অন্য কোনো কোডনের অংশ হতে পারে না। প্রতিটি কোডন স্বাধীনভাবে কাজ করে থাকে। আচ্ছা, ধরেন এই 2টে কোডন, ঠিক আছে, এই 2টে কোডন পাশাপাশি অবস্থিত, তাহলে কি হবে? এই যে একটি কোডন, এই একটা কোডন, এই 2টে কোডন তৈরি হলো। এখন এই নন ওভারল্যাপিং এর সূত্র অনুযায়ী এটা তো একটা কোডন তৈরি হলোই। এখন এই একটা কোডনের পাশের যে এই অক্ষর, এই ইউ, এটা কখনোই পাশাপাশি অবস্থিত কোনো কোডনের অক্ষর হতে পারবে না। দুইটা আলাদা কোডন হিসেবেই কাজ করবে, একে নন ওভারল্যাপিং বা অনধিক্রমিতা বলা হয়। এবার আসেন জেনেটিক কোড বিরামহীন বা কমাহীন। এমআরএনএতে 2টি কোডনের মাঝখানে কোনো বাড়তি নিউক্লিওটাইড বা কোনো বাড়তি বিরতি থাকে না। কোডনগুলো পর্যায়ক্রমে একটির পর একটি সাজানো থাকে, একে বলা হয় জেনেটিক কোড বিরামহীন। অর্থাৎ ধরেন এখানে 2টে কোডন আছে, এর মধ্যে কোনো, ধরেন এখানে একটা থাইমিন এসে গেল, তা কখনোই আসতে পারবে না। 2টে কোডন অবশ্যই পাশাপাশি থাকবে এবং কোনো বাড়তি স্পেস থাকবে না, এটা হচ্ছে জেনেটিক কোড বিরামহীন। এবার আসেন সূচনা কোডন হচ্ছে এইউজি, যা মিথিওনিন তৈরি করে। এবার আসেন সমাপ্তি কোডন হচ্ছে 3টে, ইউএএ, ইউএজি এবং ইউজিএ। এরা প্রোটিন সংশ্লেষণের সমাপ্তি ঘটায়, পোলারিটি বা মেরুত্ব। জেনেটিক কোড সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে কাজ করে, একে বলা হয় পোলারিটি বা মেরুত্ব। সর্বজনীনতা কি, এককোষী জীবেও যেমন কোডন থাকবে, আর মানুষ সহ বড় প্রাণীতেও সেই ধরনের কোডন কাজ করবে। অর্থাৎ এককোষী প্রাণীরও সমাপ্তি কোডন এগুলো, আবার স্টার্ট কোডনেরটা, আবার মানুষ সহ বড় প্রাণীরও একই কোডন। এটা হচ্ছে জেনেটিক কোডের সর্বজনীনতা। এবার আসেন সূচনা কোডন, এটা পরে নিয়েন, এটা সহজ আছে। সমাপ্তি কোডন পরে নিয়েন, সহজ আছে, ঠিক আছে। এবার আসেন জেনেটিক কোড ট্রিপলেট। আমরা জানি 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড আছে। এটি যদি একটি করে ক্ষারক নিয়ে একটি কোডন তৈরি হয়, তবে 4টা কোডন তৈরি হবে। অর্থাৎ যদি আমরা জানি কি বেস আছে কয়টা, 4টা, এডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। এখন যদি একটা করে নিয়ে একটা কোডন তৈরি করি, তাহলে কোডন তৈরি হবে মাত্র 4টা, কিন্তু অ্যামাইনো অ্যাসিড আছে 20টা, তাহলে একটার জন্য প্রযোজ্য নয়। আবার যদি 2টে করে নিয়ে তৈরি করি, তাহলে তৈরি হবে 4 স্কোয়ার ইকুয়াল টু 16টি। তাহলে এখানেও 20টা পেলাম না আমরা। তাহলে যদি আমরা 3টে করে নিয়ে তৈরি করি, তাহলে পাবো কয়টি? 4 কিউব ইকুয়াল টু 64টি। তাহলে কি হলো, 64টি আমরা পেয়ে গেলাম,
যা 20-এর থেকে বেশি। সুতরাং জেনেটিক কোড ট্রিপলেট। আবার যদি 4টা নিয়ে তৈরি করি, এখানে 4 স্কোয়ার লিখেছে কিন্তু 4 টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে, একটু সংশোধন করে নিয়েন, তাহলে হবে 256টি। কিন্তু এতগুলোর আমাদের দরকার নাই, 64টি যথেষ্ট 20-এর জন্য। যেহেতু 64টি কোডন 20টি অ্যামাইনো অ্যাসিড দেওয়ার জন্য যথেষ্ট, তাই জেনেটিক কোড 3 অক্ষর বিশিষ্ট কোডনই আমাদের প্রয়োজন মেটাতে পারে। সুতরাং জেনেটিক কোড ট্রিপলেট, অর্থাৎ যে কোনো 3টি ক্ষারকের সমন্বয়ে একটি শব্দ গঠন হয় যাকে বলা হয় ট্রিপলেট কোডন। এখন যদি ক বিভাগে আসে ট্রিপলেট কোডন কাকে বলে, তখন কিন্তু এখান থেকে পারার কথা। জেনেটিক কোড ট্রিপলেট এর অর্থ হলো ডিএনএ এর 3টি বেস প্রোটিন গঠনের একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত প্রদান করে। প্রোটিন তৈরির ডিএনএ এর এই কোড এমআরএনএ তে কপি হয় এবং এমআরএনএ হলো ডিএনএ এর পরিপূরক, আর এই পরিপূরক এক একটি ট্রিপলেটই হচ্ছে কোডন। এবার আসেন মিউটেশন এবং ট্রিপলেট কোডন, অর্থাৎ ট্রিপলেট কোডনের যে গুরুত্ব। ট্রিপলেট কোডন মূলত 2 ধরনের মিউটেশনকেই সমর্থন করে। প্রতিস্থাপন মিউটেশন, ডিএনএ অণুর প্রতিস্থাপন বা মেরামতের সময় ভুল বেস সন্নিবেশের কারণে বেস যুগল প্রতিস্থাপন ঘটে, ফলে ট্রিপলেট কোডনের একটি বেস ভিন্ন বেস দ্বারা পরিবর্তিত হয়। এবার আসেন ফ্রেন্ডশিপ মিউটেশন, এক বা একাধিক নিউক্লিওটাইডের বিচ্যুতি বা সংযোগ ঘটার ফলে ডিএনএ অণুর কাঠামোর ব্যাপক পরিবর্তন সাধিত হয়। একে কাঠামো পরিবর্তন মিউটেশন বা ফ্রেমশিপ মিউটেশন বলে। এখন যদি ক বিভাগে আসে ফ্রেমশিপ মিউটেশন কাকে বলে, এখান থেকে পারার কথা। এবার আসেন কোডন এবং অ্যান্টিকোডন শনাক্তকরণ। প্রোটিন সংশ্লেষণের সময় এমআরএনএ এর কোডন এবং টিআরএনএ এর পরিপূরক অ্যান্টিকোডন জোড়া বাঁধে। একটি টিআরএনএ এর গ্রাহক বাহুতে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় এবং তা সক্রিয় হয়। এই অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হয় তখন সেটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ। তখন এমআরএনএ অণুর সঠিক কোডনকে শনাক্ত করতে পারে। অর্থাৎ টিআরএনএ অণুর অ্যান্টিকোডন 3টি ক্ষারক অনুক্রমের সহযোগে গঠিত। এই অ্যান্টিকোডনের মূল কাজ হচ্ছে এমআরএনএ অণুর সঠিক কোডন শনাক্ত করে তার সাথে বেস যুগল তৈরি করা। এবার আসেন মূল বৈশিষ্ট্য। এমআরএনএ 5'3" অভিমুখে লেখা হলে টিআরএনএ লেখা হবে 3'5" অভিমুখে। এবার ক্ষারক জোট, বেস যুগল গঠন রীতি অনুযায়ী দেশসমূহের সাথে সহসম্পর্ক স্থাপন করা সম্ভব হয়। এবার আসেন এনজাইম, একটি কোডন নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস এনজাইমের সাথে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড ট্রান্সলেশন করে। এবার আসেন একটু চিত্রটা দেখি। এটা হচ্ছে একটা এমআরএনএ এর কোডন কয়টি নিয়ে গঠিত? 3টে। আর টিআরএনএ তে একটা বাহু পড়েছিলেন অ্যান্টিকোডন বাহু। অ্যান্টিকোডন বাহুতে কি থাকবে? 3টে অ্যান্টিকোডন থাকবে, 3টে অ্যান্টিকোডন বেস থাকবে। এই 3টে অ্যান্টিকোডন বেস কি করবে? 3টে অ্যান্টিকোডন বেস এডিনিনের সাথে যে থাইমিন যুক্ত হয়, আবার সাইটোসিনের সাথে যে গুয়ানিন যুক্ত হয়, সেগুলোর গঠন রীতি অনুযায়ী খুঁজে এখানে যুক্ত হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কোডন এবং অ্যান্টিকোডন শনাক্তকরণ। এবার আসেন উবল হাইপোথিসিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 100% আসবেই। এটার পরে আমরা শেষ করব আজকের মতো, পরে আরেকদিন পারলে আসবো। নতুন অনেকে যুক্ত হয়েছে, একটু আনমিউট করি। এবার আসেন উবল হাইপোথিসিস। উবল হাইপোথিসিসটা কি? উবল হাইপোথিসিস হচ্ছে টিআরএনএ এর, আচ্ছা স্ক্রিন কি দেখা যায় না? একজন লিখেছে স্ক্রিন দেখা যায় না, একটু জানাবেন। কেউ একজন জানান স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে ভাই। ঠিক আছে, দেখা যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে চালিয়ে যাই। টিআরএনএ এর অ্যান্টিকোডন লুপ এমআরএনএ এর কোডনের সাথে সংযুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিবহন করে। অর্থাৎ এই যে আমরা দেখেছিলাম টিআরএনএ এর যে অ্যান্টিকোডন লুপ কি করে? এমআরএনএ এর কোডনের সাথে যুক্ত হয়ে কি করে? অ্যামাইনো অ্যাসিড পরিবহন করে থাকে।
প্রোটিন সংশ্লেষণের জন্য কয়টা কোডন আছে? 64টা কোডন রয়েছে, যার মধ্যে 61টা অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে, আর 3টে হচ্ছে স্টপ কোডন। 3টাকে আমরা বাদ দিয়ে দিলাম। গাণিতিকভাবে 61টি কোডন শনাক্ত করার জন্য 61 প্রকারের টিআরএনএ এর প্রয়োজন হয়। এখন আমরা যদি গাণিতিকভাবে দেখতে চাই, তাহলে এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে 61 প্রকার টিআরএনএ শনাক্ত করার জন্য, কোডন শনাক্ত করার জন্য 61 প্রকারের টিআরএনএ প্রয়োজন। আবার গাণিতিকভাবে তো এভাবেও ব্যাখ্যা করা যায় যে 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড শনাক্ত করার জন্য 20 প্রকারের টিআরএনএ প্রয়োজন। এখন দুইটাই কিন্তু সামঞ্জস্যপূর্ণ, কিন্তু গবেষণায় দেখা গেছে কি এমআরএনএ আছে 31 থেকে 30 প্রকারের, সরি টিআরএনএ আছে 31 থেকে 30 প্রকারের, যা 61-র সাথেও মেলে না, আবার 20-এর সাথেও মেলে না। এখন এই সমস্যা, এটা তো একটা সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক একটা মতবাদ দেন, যা উবল হাইপোথিসিস নামে পরিচিত। এর মূল তত্ত্ব বা মূল ব্যাখ্যা, এই মতবাদ অনুযায়ী টিআরএনএ এর অ্যান্টিকোডন অংশটি বৃত্তাকার হওয়ায় এটি এমআরএনএ এর কোডনের সাথে যুক্ত হওয়ার সময় পুরোপুরি সমান্তরাল ভাবে অবস্থান করতে পারে না। ফলে কোডন ও অ্যান্টিকোডনের ক্ষারক জোড় গঠন সবসময় প্রথাগত নিয়মে হবে না। অর্থাৎ আমরা কি দেখতে পাই, টিআরএনএ এর যে অ্যান্টিকোডন এটা একটু বাঁকানো, আর এমআরএনএ এর কোডন এটা সোজা। আর যেহেতু টিআরএনএ এর এটা বাঁকানো, তাই কিরিক বলেন যে সবসময় প্রথাগত নিয়মেই হবে না, অর্থাৎ এডিনিনের সাথে সবসময় থাইমিন যুক্ত হবে না, অন্য কিছুও যুক্ত হতে পারে। এটাই হচ্ছে উবল হাইপোথিসিস। এখন আসেন প্রথাগত বেজজোড় কি কি। প্রথাগত বেজজোড় কোথায় যুক্ত হবে? এক এবং 2 নম্বর বেস, কোডনের 1 এবং 2 নম্বর বেস এবং অ্যান্টিকোডনের 3 নম্বর এবং 2 নম্বর বেসের সাথে প্রথাগত বন্ধন তৈরি করবে, যাকে ট্রেডিশনাল বেস পেয়ার বা ওয়াটসন ক্রিক বেস পেয়ার বলা হয়। এখন যদি কবিভাগে আসে, ট্রেডিশনাল বেস পেয়ার বা ওয়াটসন ক্রিক বেস পেয়ার কাকে বলে, এখান থেকে পারার কথা। এখন দেখেন এই যে কোডনের কত বেস বলেছে? 1 এবং 2 নম্বর বেস। কোডনের হচ্ছে 1 এবং 2 নম্বর বেস। কোডনের হচ্ছে 1 এবং 2, এই যে কোডনের 1 এবং 2 নম্বর বেস। অ্যান্টিকোডনের কি করবে? 3 এবং 2 এর সাথে স্বাভাবিক বা প্রথাগত নিয়মে বেস তৈরি করবে। অ্যান্টিকোডনের কি করবে? অ্যান্টিকোডনের হচ্ছে, এখানে সম্ভবত একটু ভুল লিখেছে, কোডনের হচ্ছে 1 এবং 2, এই যে এটা হচ্ছে, এখানে হবে 1, ঠিক আছে, এটা হবে 1 আর এটা হবে 3, এখানে একটু উল্টো লেখা হয়েছে। এখানে লিখবেন 1 আর এটা লিখবেন 3। এখন কি হবে? কোডনের 1 এবং 2 নম্বর বেসের সাথে অ্যান্টিকোডনের 3 এবং 2 এর মধ্যে কি হবে? একটা স্বাভাবিক বেস পেয়ার গঠন হবে। স্বাভাবিক বেস পেয়ার গুলো কি কি? স্বাভাবিক বেস পেয়ার গুলো হচ্ছে এডিনিনের সাথে ইউরাসিল, সাইটোসিনের সাথে গুয়ানিন, গুয়ানিনের সাথে সাইটোসিন এবং ইউরাসিলের সাথে এডিনিন। এবার আসেন উবল বেস পেয়ার। কিন্তু কোডনের 3 নম্বর বেস এবং অ্যান্টিকোডনের 1 নম্বর বেসের মধ্যে প্রথাগত নিয়মের বাইরেও বন্ধন যুক্ত হতে পারে, একে বলা হয় উবল বেস পেয়ার। এখন যদি কবিভাগে আসে উবল বেস পেয়ার কাকে বলে, তাহলে কিন্তু এখান থেকে পারার কথা। ফলে একটি টিআরএনএ একাধিক কোডনকে শনাক্ত করতে পারে। উবল জোড়াগুলো নিম্নরূপ। উবল জোড়াগুলো কি কি? গুয়ানিনের সাথে ইউরাসিলের জোড়া, এরপরে ইউরাসিলের সাথে গুয়ানিনের জোড়া। সাধারণত গুয়ানিনের সাথে কি জোড়া লাগে? সাইটোসিন। কিন্তু এখানে লাগতে পারে উবল বেস পেয়ার অনুযায়ী ইউরাসিলের জোড়া লাগতে পারে। আবার ইউরাসিলের সাথে কিসের জোড়া লেগেছে? গুয়ানিন। কিন্তু সাধারণত লাগে এডিনিনের। আবার ইনোসিনের সাথে, ইনোসিন নামের কিন্তু কোনো বেসই নেই, কিন্তু এখানে ইনোসিনের সাথে কিসের জোড়া লাগতে পারে? এডিনিন, সাইটোসিন বা ইউরাসিলের। অর্থাৎ এই যে কোডনের 3 নম্বর বেস এবং অ্যান্টিকোডনের 1 নম্বর বেস, এরা এইসব বেস গঠন করতে পারে, উবল বেস। একে বলা হবে উবল হাইপোথিসিস। আচ্ছা, আজকে শেষ করি, কি বলেন? আরেকদিন আসবো লাগলে।
ভাই আপনি অনেকক্ষণ ধরে কথা বলতেছেন, একটু পানি টানি খায় নেন। পানি টানি খাওয়ার দরকার নাই, শেষ করে দেই একদম। আপনারা বলেন চালিয়ে যাব হ্যাঁ না ভাইয়া শেষ শেষ করব? না করেন। ভাইয়া তো থাক আজকে। আচ্ছা, আর একদিন আসবো তাইলে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। একটু পড়াশোনা করবেন ভালো করে, ঠিক আছে? এগুলোর একটাও বাদ দিবেন না, যে পিডিএফটা দিব একটাও বাদ দিবেন না। ভাই একটা কোশ্চেন ছিল আমার। জি জি বলেন। ভাই, ওই যে ডিএনএ কৌলিক পদার্থ বলা হয়, ওইটার তো হলো মানে 3-4টা বিজ্ঞানীর দেওয়া আছে, যেরকম গ্রিফট, তারপর হার্সে চেজ, এগুলো কি সবগুলোই দেওয়া লাগবে না গ্রিফটে জাস্ট দিলেই হবে? যে কোনো কিছু দিলেই হবে, আর এখানে যেকোনো একজন শীটেরটা দিলেও বিজ্ঞানীর পরীক্ষাটা দিলেই হবে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, আর ও, শীটেরটা দিলেও পারবেন। ও, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। আচ্ছা তাইলে শেষ করি আমরা, যেহেতু কেউ কিছু মেবি বলতেছেন কারো না। কোনো প্রশ্ন, আপনি এটা শেষ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা শেষ করি, আর একদিন আসবো লাগলে।